আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এটার সংকরায়নের অলরেডি আমরা ৩টা পার্ট করে ফেলছি আলহামদুলিল্লাহ। সো আজকে হচ্ছে আমরা পার্ট 4 দেখব। ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। আজকে আমরা বেসিক্যালি হাইব্রিডাইজেশনই দেখব। সো হাইব্রিডাইজেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা আমি হচ্ছে আজকে তোমাদের সাথে আলাপ আলোচনা করব। আগের ক্লাসের শেষের দিকে কয়েকটা প্রশ্ন এমন ছিল ওই যে অ্যামোনিয়া, পানির বন্ড অ্যাঙ্গেল এগুলাতে বন্ধন কোণের একটা কি বলবো একটা এক্সেপশন দেখতেছিলাম। সো আমি বলতেছিলাম যে এটা পরে আমরা জানতে পারবো। সো আমরা এইটা একটু দেখবো আগে। সো ফার্স্টে আমাদের এই জিনিসটা জানতে হবে যে এখানে একটা টার্ম লেখা আছে VSEPR। এটার মানে কি, এটার ফুল ফর্মটা কি? সো এটার ফুল ফর্মটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন তারপর হচ্ছে থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। সো এটা হচ্ছে ফুল ফর্ম। এটা মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু আসে যে VSEPR এর ফুল ফর্মটা কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। সো আমার কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা মাঝে মাঝেই আসে। সো এটা কি বলে অ্যাকচুয়ালি সেটা যদি একটু বলি, এটা কি বলে সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা মলিকিউল চিন্তা করি, মলিকিউল মানে হচ্ছে অণু, কোনো একটা মলিকিউলের শেপ দুইটা ভাবে চেঞ্জ হতে পারে। মানে শেপ মানে আকৃতি, বাংলায় মনে রাখবা, শেপ মানে হচ্ছে আকৃতি। ঠিক আছে, আমরা আজকে দেখব আসলে এই জিনিসগুলোর পার্থক্য কি, কোনটা কি, এগুলো আমি দেখব। বাট আপাতত আমরা মনে রাখতেছি এটা হচ্ছে শেপ, আকৃতি। মলিকিউলের এই শেপটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভাই লোন পেয়ার যদি শূন্য হয় তাহলে একরকম শেপ হবে, কোনো লোন পেয়ার নাই। আরেকটা হচ্ছে ভাই লোন পেয়ার শূন্য না, ওই অণুটার মধ্যে লোন পেয়ার কিনা শূন্য না, সেক্ষেত্রে ভাইয়া অণুর গঠনটা কীরকম হবে? সহজ ভাষায় যদি লোন পেয়ার থাকে, লোন পেয়ার শূন্য না মানে কি, লোন পেয়ার এক্সিস্ট করে, তাহলে লোন পেয়ার যদি থাকে তাহলে অণুর শেপ এইটা যেটা আছে এটা ডিফর্ম হয়ে যাবে বা ডিস্টর্টেড হবে বা সহজ ভাষায় বিকৃত হবে। তাহলে লোন পেয়ারের উপস্থিতিতে অণুর গঠন কি হবে? বিকৃত হবে। তুমি যদি এটা চিন্তা করো, লোন পেয়ার এর সাথে অণুর যে গঠনটা আছে, গঠন যে বিকৃতিটা আছে, ডিস্টরশন, বিকৃত, ডিফরমেশন। সো এই ডিফরমেশনটা সমানুপাতিক সম্পর্ক থাকবে। লোন পেয়ার যত বাড়বে অণুর গঠন তত বিকৃত হবে, লোন পেয়ার যত বাড়বে অণুর গঠন তত বিকৃত হবে। এইটা হচ্ছে একটা কথা, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে লোন পেয়ার যত বাড়বে, তুমি একটু খেয়াল করো, লোন পেয়ার যদি বাড়ে তাহলে বিকর্ষণ বলটাও, আচ্ছা একটু পরে বলি, এটা আগে একটু বলি। লোন পেয়ার সমানুপাতিক 1/, বন্ড অ্যাঙ্গেল, এটা বন্ড অ্যাঙ্গেল। এখন তোমার মাথায় এটা প্রশ্ন আসবে যে ভাইয়া এটা কেন হয়েছে? লোন পেয়ার যত বাড়বে তার বন্ড অ্যাঙ্গেল তত কমে যাবে। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে লোন পেয়ার আসলে অণুর গঠনের বিকৃতিটা কীরকম হবে বা বিকৃত শেপটা কীরকম হবে, এইটাই বেসিক্যালি VSEPR এক্সপ্লেন করে। সো VSEPR বেসিক্যালি লোন পেয়ার, বন্ড অ্যাঙ্গেল, গঠন এগুলোর উপর ফ্যাক্ট করে। লোন পেয়ার যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমে যাবে, লোন পেয়ার যত বাড়বে অণুর গঠন তত বিকৃত হবে। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া এটা কেন হচ্ছে? লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেলটা কেন কমে? সো এই ক্ষেত্রে লোন পেয়ারের সাথে আমরা যদি চিন্তা করি রিপালসিভ ফোর্স মানে বিকর্ষণমূলক বল যেটা আছে, এটা আবার সমানুপাতিক সম্পর্ক। ভাই এগুলো তো আমি কিচ্ছু বুঝতেছি না মানে ভাই কিচ্ছু বুঝতেছি না। হ্যাঁ আমি জানি, একটু ধৈর্য ধরো, এগুলো আমি আজকে বুঝাবো। সো লোন পেয়ারের সাথে রিপালসিভ ফোর্স অনেক বাড়বে। রিপালসিভ ফোর্স যদি বাড়ে তাহলে সেইভাবে চাপের পরিমাণটা বেড়ে যাবে, তখন বন্ধন কোণটা কমে যাবে। ভাই একটু বুঝান। ধরো আমি তোমাকে এইভাবে চিন্তা করতেছি, ধরো আমি এইখানে অ্যামোনিয়াকেই নিলাম, তাহলে অ্যামোনিয়ার হচ্ছে sp3 সংকরায়ন, এইরকম এরকম এরকম, এই যে হচ্ছে এরকম। ঠিক আছে, সো sp3 সংকরায়ন। সো প্রত্যেকটা জায়গায় এখানে কি আছে? হাইড্রোজেনের s অরবিটাল ওভারল্যাপ করবে, অ্যামোনিয়া, হাইড্রোজেনের s অরবিটাল আসবে, অ্যামোনিয়া, এই যে এইখানেও সেম হাইড্রোজেনের s অরবিটাল আসবে। আর ওইখানে বেসিক্যালি লোন পেয়ারটা থাকবে। এখানে নাইট্রোজেনের সংকরায়ন যেটা মানে হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে sp3 নিছি, আমি এখানে sp3 নিছি। এবার তুমি একটু চিন্তা করো, এটাকে
তুমি তো এরকম অরবিটাল ডায়াগ্রামে দেখতেছো, আমি যদি এটাকে অরবিটাল ডায়াগ্রামে না দেখে এটাকে যদি এইভাবে দেখি, একটু খেয়াল করো। ধরো আমি এইভাবে দেখলাম নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যে বন্ধনটা করছে একটু খেয়াল করো, এটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন। আচ্ছা, হাইড্রোজেনের ইলেকট্রন আমি আরেকভাবে দেখাই, এটা আরেকটা কলমে দেখাই। সো এইখানে হচ্ছে হাইড্রোজেন, এইখানে হচ্ছে হাইড্রোজেনের সাথে আরেকটা বন্ধন, হাইড্রোজেনের সাথে, এইখানে হচ্ছে হাইড্রোজেনের সাথে সে আরেকটা বন্ধন করছে। জাস্ট এটা বোঝানোর পারপাসে তোমাদের সাথে শেয়ার করতেছি। তাহলে ধরো এখানে আরেকটা বন্ধন করছে। সো আমি হাইড্রোজেনের ইলেকট্রনগুলো অন্য একটা কালারে দেখাই দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। সো ধরো এটা হাইড্রোজেনের ইলেকট্রন, এই হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এখন এইখানে আমরা যে ইলেকট্রনগুলো নিছি না ভাই, একটু খেয়াল করো, এই যে ইলেকট্রনটা নিছি না, এই ইলেকট্রনটাকে আমরা বলি লোন পেয়ার, এটাকে আমরা বলি লোন পেয়ার, কোনো বন্ধনে যায় নাই, তাই এটাকে কি বলতেছি? লোন পেয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে ভাই এইখানে যে আপনি দুইটা ইলেকট্রন নিচ্ছেন, এখানেও তো দুইটা ইলেকট্রন আছে না? হ্যাঁ ভাই, এখানেও তো দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে না? হ্যাঁ আছে। এইখানে যে দুইটা ইলেকট্রন নিচ্ছেন, এই দুইটা ইলেকট্রনটি আপনি কি বলবেন? এখানেও তো ইলেকট্রন আছে, এদেরকে আমরা বলি হচ্ছে বন্ড পেয়ার, বিপি। তাহলে তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, বিপি মানে কি? বিপি মানে কি ভাই ব্লাড প্রেশার? মোটেও না ভাই, বিপি মানে হচ্ছে বন্ড 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 পেয়ার, বাংলায় হচ্ছে বন্ধন জোড়া, বন্ধন জোড়া। ওকে, সো বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার, বাংলায় হচ্ছে বন্ধন জোড়া। এখন তুমি চিন্তা করো, এই যে বন্ধন জোড়া আছে, এই বন্ধন জোড়া এটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো ভাইয়া, এই বন্ড পেয়ার এই বন্ড পেয়ারকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে, কারণ এখানেও ইলেকট্রন, এখানেও কি ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রন দুইটা, এই দুইটা ইলেকট্রনকে অবশ্যই বিকর্ষণ করবে। একইভাবে এই যে এখানে যে বন্ড পেয়ার আছে, এখানে যে বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার দুইটা পরস্পরের কি করবে? বিকর্ষণ করবে। এখন দেখো তো ভাইয়া, এই লোন পেয়ার এই বন্ড পেয়ারের কি আকর্ষণ করবে না? ভাই এইখানেও বিকর্ষণ করবে। তাহলে তুমি সিম্পলি চিন্তা করো, যদি বিকর্ষণ করে তাহলে বন্ধনগুলো কি হতে থাকবে বলো তো? বন্ধনগুলো কি হতে থাকবে? ধরো বিকর্ষণ করতে, তাহলে এই লোন পেয়ার এটা বিকর্ষণ করে তাহলে কি করতে? চাপাইতে থাকবে। আবার এই লোন পেয়ার এই বন্ধন পেয়ারকে বিকর্ষণ করে চাপাইতে থাকবে। তাহলে তুমি কি দেখতেছো, এই যে এখানে যে বিকর্ষণগুলো হচ্ছে, এই বিকর্ষণগুলো কি? রিপালসিভ ফোর্স। রিপালসিভ ফোর্সগুলো কি কি? বন্ড পেয়ারের মধ্যে, আবার লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে। এখানে কয়টা রিপালসিভ ফোর্স তুমি পাচ্ছ? রিপালসিভ, এনে যে রিপালসিভ ফোর্সগুলো পাচ্ছ তুমি কি কি পাচ্ছ? লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে পাচ্ছ, আরেকটা কি পাচ্ছ? আরেকটা পাচ্ছ বন্ড পেয়ার, আরেকটা কি পাচ্ছ? বন্ড পেয়ারের মধ্যে দুইটা রিপালসিভ ফোর্স পাচ্ছ। তাহলে ফোর্সের মান এখানে বেড়ে গেল না কমে গেল ভাই? রিপালসিভ ফোর্স অনেক বেশি। সো রিপালসিভ ফোর্স যদি বেশি হয় তাহলে চাপাচাপি পরিমাণ বেশি, তাহলে এখানে বন্ডগুলো চাপবে বেশি, তাহলে বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে? স্বাভাবিকভাবেই কমে যাবে। সো লোন পেয়ার যত বেশি হবে সেখানে বিকর্ষণমূলক বলের মানটা বেশি হবে, যার জন্য বন্ড অ্যাঙ্গেলটাও কি হয়ে যাবে? কমে যাবে। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, যে লোন পেয়ার যদি বাড়ে তাহলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, লোন পেয়ার যদি বাড়ে অণুর গঠন বিকৃত হবে, লোন পেয়ার যদি বাড়ে রিপালসিভ ফোর্স বেড়ে যাবে। তাহলে পুরো জিনিসটা যদি আমি সাম আপ করি, রিপালসিভ ফোর্সের জন্যই বেসিক্যালি সব কিছু হচ্ছে। তাহলে মেইন মানে প্রধান আসামিকে আমি যদি বলি সেটা হচ্ছে রিপালসিভ ফোর্স। তাহলে প্রধানত দায়ীকে এই যে রিপালসিভ ফোর্স আছে সেটা, রিপালসিভ ফোর্স। রিপালসিভ মানে হচ্ছে বিকর্ষণমূলক বল, রিপালসিভ ফোর্স প্রধানত দায়ী হচ্ছে এই রিপালসিভ ফোর্স। ইভেন কি মজার ব্যাপার কি জানো, এই যে রিপালসিভ ফোর্সের জন্যই কিন্তু ভাই বন্ড অ্যাঙ্গেলও তৈরি হয়। এই রিপালসিভ ফোর্স যদি না থাকতো তাহলে কিন্তু ভাই বন্ড অ্যাঙ্গেল তৈরি হইতো না। সো এই রিপালসিভ ফোর্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন পুরো জিনিসটাকে যদি আমরা সামারি করি তাহলে কি দাঁড়াইতেছে? পুরো জিনিসটাকে যদি আমরা সামারি করি তাহলে তুমি কি বলবা? তুমি বলবা ভাইয়া এটা খুবই সহজ, সেটা কি বলবা? লোন পেয়ার proportionals to repulsive force। হ্যাঁ হয়েছে রিপালসিভ ফোর্সের সাথে সমানুপাতিক সম্পর্ক। বন্ড অ্যাঙ্গেলের সাথে কিরকম সম্পর্ক ভাইয়া? বন্ড অ্যাঙ্গেলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে 1/বন্ড অ্যাঙ্গেল, 1/বন্ড অ্যাঙ্গেল। তারপর বিকৃতির সাথে সম্পর্ক কিরকম? বিকৃতির সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা কি শিখলাম? যখন লোন পেয়ার যত বাড়বে সেখানে বিকৃতি তত বাড়বে, সেখানে রিপালসিভ ফোর্স তত বাড়বে, বাট বন্ড অ্যাঙ্গেল তত কমে যাবে, কারণ চাপাচাপির পরিমাণ বেড়ে যাবে। তাহলে ফোর্স বাড়লে, ফোর্স বলতে ভাই আমরা এখানে মনে রাখবা, ফোর্স বলতে বিকর্ষণমূলক বল বুঝি। ফোর্স যদি বাড়ে তাহলে এখানে কি হয়ে যাবে? কম্প্রেসড হবে, অণুর স্ট্রাকচার কি হবে? কম্প্রেসড হবে। তাহলে সংকোচন, ফোর্স যত বাড়বে সংকোচন তত কি হবে? বাড়বে। যত বেশি বিকর্ষণমূলক বল বাড়বে মনে রাখবা সংকোচন তত বাড়বে। তাহলে বন্ধন কোণ স্বাভাবিকভাবে সংকোচন বাড়তেছে, তার মানে বন্ধন কোণ কি হয়ে যাবে? কমতে থাকবে আস্তে আস্তে। সো এই যে দেখো লোন পেয়ার বাড়লে স্বাভাবিকভাবে বন্ধন কোণ যে কমতেছে, এই পুরো জিনিসটাই আইডিয়া এক্সপ্লেন করছে হচ্ছে ভেসপার থিওরির মাধ্যমে। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি।
এটা কিন্তু আমাদের যখন অণুর স্ট্রাকচার এক্সপ্লেন করব বেশ কাজে দিবে। সো দেখো আমরা একটু চিন্তা ভাবনা করি। সো এই যে আমরা বলতেছি রিপালসিভ ফোর্স, এই রিপালসিভ ফোর্স কি হইতে পারে? এটা পুরোটাই ডিপেন্ডস করে হচ্ছে লোন পেয়ারের উপর, মনে রাখবা। রিপালসিভ বিকর্ষণমূলক বল, রিপালসিভ ফোর্স এইটা ডিপেন্ড করবে কার উপর? কার উপর নির্ভর করবে? ডিপেন্ডস অন নাম্বার অফ লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার। ভাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে লোন পেয়ারের উপর, লোন পেয়ারের সংখ্যার উপর এটা ডিপেন্ডস করবে, লোন পেয়ারের সংখ্যার উপর এটা কি করবে? ডিপেন্ডস করবে। তাহলে জিনিসটা কি দাঁড়াইতেছে? জিনিসটা সহজ ভাষায় বলেন আমাকে ভাই, খুব সহজে বলেন। তাহলে এখানে 3টা ক্যাটাগরি চলে আসে। ধরো তোমার কোনো লোন পেয়ারই নাই যৌগের মধ্যে, এটা হইতেই পারে। তাহলে সেখানে কি ফোর্স থাকবে তুমি বলো, তুমি সিম্পলি চিন্তা করে বলো কি ফোর্স থাকবে। তুমি বলবা ভাই কোনো লোন পেয়ার যদি না থাকে তাহলে এই পোর্শনটা বাদ চলে যাবে, এইগুলাটা বাদ চলে যাবে, তাহলে কি হবে? শুধুমাত্র বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণ হবে। তুমি দেখো লোন পেয়ার যদি নাই তাহলে এটা নাই, তাহলে এখানে কি বিকর্ষণ আছে? তুমি বলবা বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণ। তাহলে এখানে বিকর্ষণ যেটা হবে সেটা কি হবে? লোন পেয়ার 0। তাহলে এই ক্ষেত্রে ফোর্স কয়টা থাকবে? ফোর্স বলতে ভাই রিপালসিভ ফোর্স কি হবে? ফোর্স বলতেই বিকর্ষণমূলক বল কি হবে? বন্ড পেয়ারের বিকর্ষণমূলক বল হবে। এখন আমি যদি বলি যে ভাই লোন পেয়ার একটাস, এই ক্ষেত্রে তোমার ফোর্স কি হবে? এই ক্ষেত্রে তোমার ফোর্স কি হবে? তুমি বলবা ভাই ফোর্স এইখানে আমি একটু আগে আপনি দেখাইছেন, এখানে একটু কাহিনী হচ্ছে কি 2টা ফোর্স চলে আসবে। লোন পেয়ার বন্ড পেয়ারের একটা বিকর্ষণমূলক বল থাকবে, আর কি থাকবে? বন্ড পেয়ারের বিকর্ষণমূলক বল থাকবে। তাহলে এখানে 2টা ফোর্স চলে আসবে, লোন পেয়ার বন্ড পেয়ার প্লাস বন্ড পেয়ার। তাহলে এখানে 2টা ফোর্স চলে আসলো, লোন পেয়ার বন্ড পেয়ার একটা ফোর্স, অ্যানাদার ফোর্স হচ্ছে বন্ড পেয়ার। ভাই লোন পেয়ার কি একটাই হইতে পারে? আরও হইতে পারে, বাট এখানে একটা মজার কাহিনী কি জানো? মজার কাহিনীটা হচ্ছে লোন পেয়ারের ভ্যালুটা যদি গ্রেটার অর ইকুয়াল 2 হয় তাইলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ফোর্স কি চলে আসবে? এবার দেখো লোন পেয়ার 2টা, তাহলে লোন পেয়ারের বিকর্ষণ করবে না? এখন একটু খেয়াল করে দেখো, মুক্ত জোড়া বন্ধন জোড়াকে বিকর্ষণ করতেছিল, মুক্ত জোড়া বন্ধন জোড়ারে বিকর্ষণ করতেছিল। লোন মানে মুক্ত, অ্যালোন। তাহলে এই লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করতেছিল, বন্ড পেয়ারকে। এখন আমি কথার কথা বলতেছি, ধরো আমি এখানে আরো 2টা লোন পেয়ার নিয়ে আসলাম, তাহলে এবার কি হবে? এই লোন পেয়ারকে আবার বিকর্ষণ করবে। তাহলে এখানে কিন্তু যখন বিকর্ষণ আসবে তখন লোন পেয়ার যদি 2টা চলে আসে তখন কিন্তু বিকর্ষণমূলক বল এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফোর্স এখানে কি হবে? এখানে ফোর্স চলে আসবে লোন পেয়ার বিকর্ষণমূলক বল প্লাস লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণমূলক বল এবং বন্ড পেয়ার বিকর্ষণমূলক বল। এই যে ভাইয়া 3টা ফোর্স তখন তোমার চলে আসবে এই জায়গাটায়, তখন তোমাকে কিন্তু খুবই সাবধানে ডিল করতে হবে, কারণ তোমার 3টা ফোর্স চলে আসা মানে হচ্ছে তোমার খুব সাবধানে ডিল করতে হবে। সো বন্ড পেয়ার এই হচ্ছে তোমার, আচ্ছা মোটামুটি হলো। সো এই হচ্ছে তোমার ফোর্স কি আসতে পারে। তাহলে আমরা কিন্তু বুঝলাম। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল আমি যদি জিজ্ঞেস করি, ভালো করে খেয়াল করো, বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি কমবে কোথায়, কোন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তুমি বলো তো? এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কি চেঞ্জ হবে? না ভাইয়া, এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে না। ভাই এই জিনিসটা আমি একটু বুঝানি যে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি আচ্ছা একটা কথা বলে নিই আস্তে আস্তে। সো আমরা এখানে একটা থিওরি শিখবো ফার্স্টে, নো চিন্তা ডো ফুর্তি থিওরি। হ্যাঁ, সো এই থিওরিটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, সো আমরা এখানে একটা নো চিন্তা ডো ফুর্তি থিওরি শিখি। নো চিন্তা ডো ফুর্তি এর মানে কি? ভাই প্যারা নাই চিল একটা কথা আছে না বাংলায়, সো ওইরকম প্যারা নাই চিল। হ্যাঁ, প্যারা নাই চিল টাইপের। সো নো চিন্তা ডো ফুর্তি এটার মানে কি জানো? যখন তোমার লোন পেয়ার 0 হবে, এটা হচ্ছে তোমার লাইফের জন্য সবচেয়ে সহজ কথাবার্তা। কিরকম ভাই, কিরকম একটু বলেন, কিরকম ভাই বলেন। ধরো আমি তোমার বললাম মিথেন। হ্যাঁ, মিথেন। এখন ভাইয়া তুমি এটার এক্সের ভ্যালু বের করবা, এক্সের ভ্যালু পাবা 4। এটা তুমি লোন পেয়ার বের করবা, লোন পেয়ার কত পাবা? লোন পেয়ার পাবা 0। এই যে দেখো, লোন পেয়ার 0 পাই গেছো, লোন পেয়ার কি পাই গেছো? 0 পাই গেছো, লোন পেয়ার 0 পাই গেছো। নো চিন্তা ডো ফুর্তি। এখন এটার বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল তুমি একদম চোখ বন্ধ করে লিখে ফেলতে পারবা। বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109.5 ডিগ্রি। মনে রাখবা যখনই লোন পেয়ার 0 তখন ভাই কোনো ঝামেলা নাই। লোন পেয়ার 0 মানে কোনো ঝামেলা নাই, বন্ড অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না। বাট আমি যদি এখানে চিন্তা করি, ধরো আমি যদি চিন্তা করি অ্যামোনিয়া, তুমি যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে বের করো, এখানে এক্স এর ভ্যালু পাবা 4, তার মানে সংকরায়ন sp3
লোন পেয়ার তুমি যদি বের করো, লোন পেয়ার হচ্ছে 1। এখন তুমি বলো লোন পেয়ার একটা চলে আসছে, তুমি কি আর প্যারা নাই চিল বলতে পারবা? এই যে ভাই ঝামেলা শুরু হয়ে গেছে। তাহলে এইখানে লোন পেয়ার একটা চলে আসছে, তার মানে নো চিন্তা ডু ফুর্তি, এখন আর তুমি করতে পারবা না। এখানে লোন পেয়ার চলে আসছে, তার মানে এখন বন্ড অ্যাঙ্গেল কি হবে? তুমি ধরো অ্যান্সার জানো না, বন্ড অ্যাঙ্গেল এখানে কি হবে? অ্যান্সার ধরো জানো না, তাই আমি বলে দিচ্ছি, আপাতত বলতেছি বন্ড অ্যাঙ্গেল 160 ডিগ্রি। বাট এখানে এই যে দেখো লোন পেয়ার আসার জন্য তুমি বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। নো চিন্তা ডো ফুর্তি কিন্তু তুমি করতে পারতেছো না। সো তোমাকে দেখতে হবে লোন পেয়ার আছে কি নাই। যদি লোন পেয়ার থাকে তাহলে একরকম সিনারিও, লোন পেয়ার না থাকলে সিনারিওটা আরেক রকম। বাট এটা খেয়াল রাখতে হবে লোন পেয়ারের যে সার্বজনীন যে ফর্মুলাটা, এই যে আমি একটা সার্বজনীন ইউনিভার্সাল ফর্মুলা লিখছিলাম, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া দাঁড়াইলো আমার। এখন একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, ভাই এই যে আপনি ফোর্সগুলো নিছেন, হ্যাঁ এই ফোর্সগুলা এই ফোর্সগুলা যে নিছেন, এই ফোর্সগুলোর মধ্যে এদের মধ্যে কোনটার বিকর্ষণের মাত্রার বানটা খুবই বেশি হবে? সো এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা আমি একটু এইদিকে নিয়ে নিই, এটা মনে হয় এইদিকে জায়গা আছে। ওকে, সো এদিকে জায়গা আছে। সো এখন এই তিনটার মধ্যে ভাই কোনটার বিকর্ষণের মাত্রা সবচেয়ে বেশি, এটা একটু বলেন। মনে রাখবা বিকর্ষণ বলের মাত্রা ফোর্স, আমরা যেটা লিখছি ফোর্স মানে বিকর্ষণমূলক বল। এখানে সবচেয়ে বেশি বিকর্ষণ হচ্ছে লোন পেয়ার গ্রেটার দেন লোন পেয়ার, কারণ একই ইলেকট্রন, একই পরমাণুর ইলেকট্রন, বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার। সো এইটা কিন্তু মাঝে মাঝে এমসিকিউ এ আসে। আমাদের বইয়ে অনেকেই ভেসপার বলতে এটাকেই বোঝে, ভেসপার পরীক্ষায় আসলেই শুধুমাত্র এটা লেখে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কথা না। ভেসপারের কথাবার্তা কিন্তু অনেক ডিপ, কি ডিপ? ভেসপার বলে যে লোন পেয়ার বাড়লে বিকর্ষণমূলক বল বাড়লে বন্ধন কোণ কমে যাবে, অণুর গঠন বিকৃত হয়ে যাবে। এটা ছিল আমার ভেসপারের বেসিক কথাবার্তা। এটাকে আমরা শর্ট ফর্মে নিয়ে আসছিলাম এই কারণে, কারণ তুমি দেখো, তুমি পুরো জিনিসটাই খেয়াল করো, রিপালসিভ ফোর্স কার উপর নির্ভর করে? লোন পেয়ারের উপর। আর লোন পেয়ারের যে ফোর্স যদি থাকে তখন এই যে মাত্রাটা এরকম হবে। তার মানে লোন পেয়ারের বিকর্ষণের মাত্রাটা সবচেয়ে বেশি, তারপর হবে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হবে বন্ড পেয়ার। আশা করি সবাই বুঝছি। সো আমরা যদি এইটুকু পুরোটা বুঝে থাকি, এখন চলো আমরা এখানে ছোট্ট একটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ফেলবো। দেখো, সো কি বলা হয়েছে? রিঅ্যারেঞ্জ দ্য কম্পাউন্ড উইথ রেসপেক্ট টু বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? সো তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে বুঝবা এখানে কি বলা হইতেছে। সো এখানে কি বলতেছে? রিঅ্যারেঞ্জ করতে হবে বন্ড অ্যাঙ্গেলের রেসপেক্টে। তো আমি ফার্স্টে যেটা করবো, সংকরণ বের করে ফেলবো। এখানে এটা 2 মাইনাসটা নিচে হবে, এই 2টা নিচে হবে, এই 2টা নিচে হবে, এই 3টা হবে নিচে। আচ্ছা, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। এটা হবে NO2 মাইনাস, এটা হবে NO2 প্লাস, এটা হবে NO3 মাইনাস। আচ্ছা, ওইটা আমি কারেকশন করে দিচ্ছি। এই 2টা হবে নিচে, এই 2টাও হবে নিচে, আর এই 3টা হবে নিচে। সো এই কোয়েশ্চেনটা একটু ভুল ছিল, আমি এটা কারেকশন করে দিলাম। হ্যাঁ, সো আশা করি তোমরা বুঝছো। সো এটা NO2 মাইনাস, এটা NO2 প্লাস, আর এটা হচ্ছে NO3 মাইনাস। সো এখানে কি বলছে? রিঅ্যারেঞ্জ দ্য কম্পাউন্ড উইথ রেসপেক্ট টু বন্ড অ্যাঙ্গেল। সো বন্ড অ্যাঙ্গেলের রেসপেক্টে এদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে, NO2 মাইনাস, NO2 প্লাস, NO3 মাইনাস। এখন আমরা একটু চিন্তা করি, এদের হাইব্রিড স্টেটগুলো বের করি। ধরো আমরা এখানে এক্স এর ভ্যালু বের করবো, x = হাফ, m কত? এখানে একযোজি পরমাণু কয়টা? একযোজি পরমাণু একটাও নাই, তাহলে 0। v এখানে সেন্ট্রাল অ্যাটম কি? সবগুলোর ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন, তাহলে গ্রুপ 15, তাহলে 5টা থাকবে, তাহলে 5টা। তারপর ক্যাটায়নের চার্জ তো নাই, অ্যানায়নের চার্জের মান 1, তাহলে 5 আর 1 6, তাহলে 6/2 3, তাহলে এটা হচ্ছে sp2। ওকে, একইভাবে এখানে এটা বের করে ফেলি, x = হাফ, m কত ভাই? একযোজি পরমাণুর সংখ্যা 0, v কত ভাই? 5, ঠিক আছে। ক্যাটায়নের চার্জের মান 1, অ্যানায়নের চার্জের মান 0, তাহলে এখানে 5 - 1 4/2, তাহলে 2, তাহলে এখানে সংকরণ হবে sp। একইভাবে এইখানে x = হাফ, তুমি যদি চাও এখানে কিন্তু স্টেরিক নাম্বার দিয়েও করতে পারবা, সমস্যা নাই, স্টেরিক নাম্বার দিয়েও করতে পারবা। ওকে, x = হাফ, m কত ভাইয়া? m0, v হচ্ছে 5, অ্যানায়নের চার্জের মান 1, তাহলে +1, তাহলে 5 + 1 6/2 3, তাহলে এটাও সংকরণ কি? sp2। সো সবার আমি হাইব্রিড স্টেট মানে সংকরণ অবস্থা বের করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে, আমি কিন্তু সবার সংকরণ অবস্থা জানি, sp2, sp আবার কি sp2,
ঠিক আছে, এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে sp2 তুমি কিন্তু অলরেডি জানো যে sp2 হলে বন্ড অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত, sp2 হলে তুমি কিন্তু আগের পার্টি পড়ছিলে 120 ডিগ্রি হওয়া উচিত, sp হলে 180 ডিগ্রি হওয়া উচিত, আবার sp2 হলে 120 ডিগ্রি হওয়া উচিত। ভাই হওয়া উচিত কেন বলতেছেন, মানে কি এটা হবে না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, এখানে একটু ঝামেলা আছে বলেই তো এই কাজটা করতেছি। এটা হওয়া উচিত মানে হচ্ছে নাও হইতে পারে। সো তোমাকে একটু ঠান্ডা মাথায় ডিল করতে হবে। সো আমরা এখানে দেখবো লোন পেয়ার আছে কিনা। যদি লোন পেয়ার না থাকে তাহলে নো চিন্তা ডো ফুর্তি, যা ছিল তাই। বাট লোন পেয়ার থাকলে জিনিসটা ঝামেলা হয়ে যাবে। ওকে, সো আমরা এই ক্ষেত্রে কি করবো? সো খেয়াল করো, লোন পেয়ারটা বের করি। সো লোন পেয়ারকে আমরা বের করে এক্স মাইনাস এম, মনে করে দেখো এক্স মাইনাস এম মাইনাস ডি, এটা ছিল ফর্মুলা, লোন পেয়ার ফর্মুলা এইটা ছিল। সো এইখানে তুমি যদি চিন্তা করো, এক্স এর মান হচ্ছে 3, এম এর মান 0, ডি এর মান 2, তাহলে 3 মাইনাস 0 মাইনাস 2, তাহলে লোন পেয়ার কয়টা? এখানে একটা পাইলাম। ওকে, সো এইখানে এক্স এর মান 3 নাকি 2, এক্স এর মান 2, এম এর মান 0, ডি এর মান দ্বিজুজি এখানে 2টা, দ্বিজুজি এইখানেও 2টা, তাহলে 2, এক্স এর মান 2, এম এর মান নাই, ডি এর মান 2, তাহলে এখানে কত হবে? 0টা। একইভাবে এখানে এক্স এর মান হচ্ছে 3, এম এর মান একযোজি পরমাণু একটাও নাই, দ্বিযোজি পরমাণু আছে 2টা, অক্সিজেন আছে 3টা, অক্সিজেন আছে 3টা, তাহলে এখানে 0। এবার একটা জিনিস খেয়াল করো, তুমি সবার লোন পেয়ার বের করে ফেলছো, সবার লোন পেয়ার বের করে ফেলছো, সবার লোন পেয়ার বের করে ফেলছো। এখন তুমি নিয়মটা কি জানো? তুমি কিন্তু নিয়মটা জানো কি, লোন পেয়ার বাড়লে, লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল এটা কি হয়ে যাবে? বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। হ্যাঁ, লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, ঠান্ডা মাথায় চিন্তা করো, নো চিন্তা ডো ফুর্তি কোথায় কোথায় আছে? নো চিন্তা ডো ফুর্তি এই যে এইখানে নো চিন্তা ডো ফুর্তি আছে, লোন পেয়ার 0, তাহলে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে আনডাউটেডলি, 180 ডিগ্রি হবে আনডাউটেডলি, কোনো ঝামেলা নেই। এখানে নো চিন্তা ডো ফুর্তি, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হবে আনডাউটেডলি, কোনো চিন্তা নাই, কোনো ঝামেলা নেই। বাট ক্যাচালটা হয়েছে এই জায়গাটায়, এখানে একটা লোন পেয়ার আছে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? এখন তুমি বলবা লোন পেয়ার বাড়লে ভাই বন্ড অ্যাঙ্গেল কমে, যখন sp2 সংকরায়ন হয় কোনো একটা মৌলের মধ্যে, sp2 সংকরায়ন হয়, তখন যদি লোন পেয়ার 0 হয়, এটার রেসপেক্টে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়। এটা আমরা জানি, এটা আমরা জানি, কারণ আগের লেকচারে আমরা শুধুমাত্র লোন পেয়ার 0ই ধরছিলাম। সো লোন পেয়ার 0 হলে 120 ডিগ্রি হয়, বাট এইখানে একটা লোন পেয়ার চলে আসছে। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে এখানে লোন পেয়ার বেড়ে গেছে, তাহলে বন্ধন কোণ কমে যাবে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন, ভাই বন্ধন কোণ কমে কত হবে? আমি অ্যাকচুয়ালি যদি বলি এক্সাক্ট অ্যান্সারটা জানি, বাট টেকনিকটা আমি তোমার শেয়ার করতেছি। ধরো এরকম একটা প্রশ্ন চলে আসলো, এক্সাক্ট অ্যান্সারটা তুমি জানো না, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে কিছু ইঞ্জিনিয়ারিং টেকনিক আছে। তুমি দেখো অ্যান্সারটা 120 ডিগ্রি থেকে বড় হবে না 120 ডিগ্রির সমান হবে না 120 ডিগ্রি থেকে কম হবে, তুমি কি এটা জানো? তুমি হচ্ছে উত্তর বলো, জাস্ট এটা বলো, তুমি কি এটা জানো? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই জানি। এটা তো 120 ডিগ্রি তো হবেই না, আনডাউটেডলি 120 ডিগ্রি হবে না। 120 ডিগ্রি থেকে কি হবে? এটা 120 ডিগ্রি থেকে কি হবে? 120 ডিগ্রি এর কি হবে? 120 ডিগ্রি এর কি হবে? কম হবে। এই যে তুমি দেখো, এখন তুমি আবার বলো এখানে যে অ্যান্সারটা লেখছো এটা কি ভুল লেখছো? এটা কি ভুল লেখছো? উত্তর হচ্ছে না, আমি কিন্তু ভুল লিখি নাই। সো এটা একটা টেকনিক যে কিছু কিছু জায়গায় তোমাকে মাথা কাটাইতে হবে। সো এখন বুঝে গেছি, এখন রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে সবচেয়ে বেশি বন্ধন কোণ কার পাইতেছি? সবচেয়ে বেশি বন্ধন কোণ পাইতেছি NO2 প্লাস, NO2 প্লাস, তারপর কারে পাইতেছি? 180 ডিগ্রি, 180 ডিগ্রি সবচেয়ে বেশি, 180 ডিগ্রি সবচেয়ে বেশি, 180 ডিগ্রি, তারপর কি পাইতেছি? 120 ডিগ্রি, তারপর পাইতেছি তাহলে গ্রেটার দেন, তারপর পাইতেছি NO3 মাইনাস, NO3 মাইনাস, তারপর কারে পাইতেছি? তারপর পাইতেছি NO2 মাইনাস। ওকে, সো এই যে দেখো একটা অর্ডার চলে আসলো। এই কোয়েশ্চেনটা কিন্তু বুয়েটেও একবার আসছে। হ্যাঁ, মানে এখানে রিঅ্যারেঞ্জ করতে বলছে, এটা এমসিকিউ ছিল, বাট এই প্রশ্নটা বেশ ট্রিকি। তুমি এইখানে এই যে দেখো, এটা কিন্তু VSEPR, ভেসপার তুমি কি করলা? ইন্ট্রোডিউস করলা তোমার লাইফের সাথে। ভেসপার কি করলা? তোমার লাইফের সাথে ইন্ট্রোডিউস করে দিলা। ভেসপার তুমি ইন্ট্রোডিউস করে দিলা খুব সহজেই। তুমি যে ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং তোমার মাথা খোলার মতো একটা প্রশ্ন। সো আশা করি তোমরা এটা বুঝছো কিভাবে কি বের করছি। সো মোটামুটি একটা আইডিয়া দাঁড়াইছে, আশা করি সবাই বুঝছি। ওকে, সো এইবার আমরা একটা জিনিস একটু মানে দেখবো আর কি, খেলবো বলতেছি, দেখছো না? খেলবো না, আপাতত দেখবো। একটা জিনিস আমি তোমাদের একটু শিখাই। এখানে দুইটা জিনিস আছে, একটা জিনিস হচ্ছে জিওমেট্রি, আর এটা হচ্ছে আর এটা হচ্ছে শেপ। এটা হচ্ছে জিওমেট্রি, আর এটা হচ্ছে শেপ। সো জিওমেট্রি আর হচ্ছে শেপ, এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কি? এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কি মনে রাখবা ভাইয়া? জিওমেট্রিতে বন্ড পেয়ারও থাকে, লোন পেয়ারও থাকে, সব থাকে জিওমেট্রিতে, সব থাকে, এটা মনে রাখবা। বাট শেপে যখন যাবা শুধুমাত্র বন্ড পেয়ার থাকে,
মানে অণুর আকৃতিতে শুধুমাত্র বন্ড পেয়ারই পার্টিসিপেট করে, লোন পেয়ার পার্টিসিপেট করে না। শেপের মধ্যে আরেকটা জিনিস কাজ করে, মনে করে দেখো কোন বন্ড শুধুমাত্র কোন বন্ড সিগমা বন্ড পার্টিসিপেট করে, শুধুমাত্র সিগমা বন্ড পার্টিসিপেট করে, পাই বন্ডের কোনো পার্টিসিপেশন থাকে না। সো এইটা একটু মনে রাখবা, যদি বন্ড পেয়ার লোন পেয়ার দুইটা একসাথে কাউন্ট করো তাহলে সেটা পাবা জিওমেট্রি, মানে অণুটার অ্যাকচুয়াল চেহারা তুমি পাবা না, স্ট্যান্ডার্ড চেহারা পাবা। বাট যদি তুমি শেপকে চিন্তা করো তাহলে শুধুমাত্র তুমি তার অ্যাকচুয়াল চেহারাটা পাবা। মানে ভাই জিনিসটা একটু বুঝান, ধরো আমি এখানে বুঝাইতেছি, ধরো 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 আমি বুঝাইতেছি, ধরো এইখানে আমি বললাম বন্ধন জোড়া আছে দুইটা, বন্ধন জোড়া আছে sp2 দিলাম, তো বন্ধন জোড়া আছে তিনটা। sp2 মানে কি তিনটা না? হ্যাঁ তিনটা, sp নিঃসঙ্গ জোড়া দিলাম শূন্য, নিঃসঙ্গ জোড়া দিলাম শূন্য। তাহলে এই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, আমি এখানে ভেসপারটা অ্যাপ্লাই করতেছি কার জন্য? sp2 এর জন্য, sp2 এর জন্য অ্যাপ্লাই করতেছি। তার মানে অলরেডি আমার x ইকুয়াল কত, x ইকুয়াল এখানে ভ্যালু কত, x ইকুয়াল কত 3। তাহলে এখানে আমরা এটা লিখে ফেলি x ইকুয়াল 3। তার মানে আমার বন্ড পেয়ার তিনটা, কোনো লোন পেয়ার নাই, কোনো লোন পেয়ার নাই, বন্ড অ্যাঙ্গেল তিনটা, কোনো লোন পেয়ার নাই। এই টাইপের সংকেতকে আমরা বলি হচ্ছে AB3। ভাই এটা কি লিখলেন পরে দেখাচ্ছি, ওই পাশে উদাহরণ যখন লিখবো তখন তুমি বুঝবা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, একটা লেখা আছে জ্যামিতিক আকৃতি, তার মানে কি জিওমেট্রি, এটা হচ্ছে জিওমেট্রি, এটা হচ্ছে জিওমেট্রি, জ্যামিতিক আকৃতি, জিওমেট্রি। আর এই পাশে দেখো লেখা আছে গঠন, তার মানে এটা বোঝাচ্ছে শেপ। তাহলে শেপের মধ্যে তুমি কারে নিবা, ভাইয়া? শেপের মধ্যে তুমি শুধুমাত্র বন্ড পেয়ারকে নিবা। আর জ্যামিতিক আকৃতির মধ্যে লোন পেয়ারও আসবে, বন্ড পেয়ারও আসবে। জ্যামিতিক আকৃতির মধ্যে লোন পেয়ারও আসবে, বন্ড পেয়ারও আসবে। বাট এইখানে শুধুমাত্র বন্ড পেয়ার আসবে, ভাই এখন আমরা যদি এটাকে একটু এক্সাম্পল আকারে চিন্তা করি তাহলে জিনিসটা কি হবে? তাহলে দেখো কেন্দ্রীয় পরমাণুযুক্ত কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা তাহলে 3 হবে, x = 3 সহজ ভাষায়, বন্ধন জোড় দুইটা, কোনো নিঃসঙ্গজন নাই, তাহলে সংকেত হচ্ছে AB3। তাহলে এটা জ্যামিতিক আকৃতি কিরকম হবে? সো জ্যামিতিক আকৃতি হবে, তুমি একটু খেয়াল করো, AB3। তাহলে আমি যদি এখানে চিন্তা করি, A হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তার সেন্ট্রাল অ্যাটম, খেয়াল করো A হচ্ছে তার সেন্ট্রাল অ্যাটম, এইখানে একটা বন্ধন থাকবে B দিয়ে, এখানে একটা বন্ধন থাকবে, এইখানে একটা বন্ধন থাকবে, এইখানে একটা বন্ধন থাকবে, তাহলে AB3। এই যে দেখো AB3, এটার আমরা কি বলি বলো তো? AB3 এটার এই চেহারাটা আমরা কি বলি? তুমি বলবো ভাই এটা তো আমরা জানতাম, AB3 এটার চেহারাটা আমরা জানতাম, এটার জিওমেট্রিটা কিরকম হবে? তুমি বলবো ভাই এটা তো হচ্ছে ট্রাইগোনাল প্লেনার, তাহলে AB3 এইটার জিওমেট্রি কিরকম? জিওমেট্রি মনে আছে? জিওমেট্রি ট্রাইগোনাল, ত্রিকোণাকার, ট্রাইগোনাল প্লেনার, মানে সমতলীয়, ট্রাইগোনাল ত্রিকোণাকার সমতলীয়, জিওমেট্রি ট্রাইগোনাল প্লেনার, জিওমেট্রি, এটা জিওমেট্রি। ভাই এটা একটু দেখান আমাকে, তোমাদের একটু দেখাইতে পারি। এই যে ভাইয়া দেখো AB3, তুমি একটু মিলাও, এই দেখো মিলে কিনা, দেখো তো মিলে কিনা, মিলে ভাইয়া। এই যে হচ্ছে A, এটা B, এটা আমি হাতে ধরি, দেখো এইটা হচ্ছে A, এটা B, এটা হচ্ছে B, AB3, দেখো মিলে গেছে, কোনো লোন পেয়ার নাই। তাহলে AB3 বুঝছো আশা করি, A B এখানে দুইটা, এখানে একটা, তিনটা, AB3, তাহলে কোনো লোন পেয়ার না। এটা জিওমেট্রি কিরকম? ট্রাইগোনাল প্লেনার, ত্রিকোণাকার সমতল, একতলে আছে। এটা শেপটা কিরকম হবে? শেপ এইরকমই হবে। শেপ কিরকম হবে? এই যা আছে তাই, শেপ কিরকম হবে ভাই? যা আছে তাই, একদম এরকমই হবে, ট্রাইগোনাল প্লেনার, এই যেটাই হবে, এটাই হবে। তাহলে এখান থেকে তুমি কি দেখতেছো ভাই? এখান থেকে তুমি কি দেখতেছো? শেপ এটার কি আসতেছে? সেম আসতেছে। এখন তোমার যদি জিজ্ঞেস করি তাহলে কখন একটা স্ট্রাকচারের দেখো এখানে জিওমেট্রি আর শেপ সেম হয়েছে, এটার মানে কি? এখানে জিওমেট্রি আর শেপ সেম হয়েছে, জিওমেট্রি আর শেপ কি হয়েছে ভাই? সেম হয়েছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এইখানে লোন পেয়ার 0, কোনো লোন পেয়ার নাই, তাহলে তোমার যদি জিজ্ঞেস করে ভাইয়া কখন জিওমেট্রি আর শেপ সেম হবে, তুমি কি বলবা? যখন লোন পেয়ার 0 হবে। তাহলে একটু আগে আমরা যে আগের স্লাইডটা পড়ছিলাম, তখন তোমাদেরকে বলতেছিলাম যে জিওমেট্রি হচ্ছে শুধুমাত্র বন্ড পেয়ার আর লোন পেয়ার দুইটাই যাবে, আর শেপের মধ্যে শুধুমাত্র বন্ড পেয়ার আসবে। সো এটা তখনই হবে, মানে দুটো সমান তখনই হবে যখন কোনো লোন পেয়ার নাই। খুব ভালো এক্সাম্পল দেখো, আমি একটু দেখি, বোরন ট্রাইক্লোরাইড, তারপর ধরো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড,
ক্লোরাইড। এই যারা হচ্ছে এক্সাম্পল। সো আশা করি এটা বুঝতে পারছি, এটা ক্লিয়ার সবার, আশা করি সবার ক্লিয়ার। ওকে, সো তুমি চাইলে এখানে আরও কিছু এক্সাম্পল অ্যাড করতে পারো। ধরো NO3 মাইনাস, NO3 মাইনাস একটু আগে দেখছিলাম NO3 মাইনাস কীরকম ছিল, দেখো তো NO3 মাইনাস, এই দেখো কোনো লোন পেয়ার নাই, sp2 120 ডিগ্রি, NO3 মাইনাস। তারপর হচ্ছে CO3 2 মাইনাস, এটাও অ্যাড করতে পারো, CO3 2 মাইনাস কার্বনেটায়ন, এটাও তুমি অ্যাড করতে পারো। ওকে, এবার একইভাবে পরেরটাতে যদি একটু চিন্তা করো, ধরো আমি এবার x = 3 দিলাম, বন্ড পেয়ার দিলাম কয়টা, 3টা। এবার নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার, নিঃসঙ্গ জোড় মানে হচ্ছে লোন পেয়ার, নিঃসঙ্গ জোড় মানে হচ্ছে কি লোন পেয়ার। এবার লোন পেয়ার করে দিলাম, একটা দিলাম। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটা লোন পেয়ার চলে আসছে, একটা লোন পেয়ার চলে আসছে। সংকরণ কিন্তু স্টিল sp2 হবে, সংকরণ কি হবে, স্টিল sp2 হবে, সংকরণ স্টিল sp2। এখানেও সংকরণ কি স্টিল sp2ই আছে, সংকরণ স্টিল sp2 আছে। বাট এখানে একটাও লোন পেয়ার ছিল না, বাট এখানে একটা লোন পেয়ার চলে আসছে। সো এখানে তোমাকে আমি দেখাইতেছি যে জিনিসটা, সেটা হচ্ছে লোন পেয়ার আসলে তার জিওমেট্রি আর তার শেপের কি চেঞ্জ হয়, এটা আমি একটু তোমাকে দেখা যাচ্ছি। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, দেখো a b, এবার b এটা কমে যাবে, একটা লোন পেয়ার চলে আসবে, এই l দিয়ে বোঝাচ্ছি লোন পেয়ার। এখানে l দিয়ে কি বুঝাচ্ছি ভাই, এল দিয়ে কি বুঝাচ্ছেন, এল দিয়ে বুঝাচ্ছি লোন পেয়ার, বাংলায় হচ্ছে মুক্ত 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 জোড়, অথবা আমরা বলতে পারি নিঃসঙ্গ 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 জোড়, নিঃসঙ্গ জোড়। এক একজন এক এক নামে ডাকে, সো আমরা সব নামই লিখে ফেললাম। হ্যাঁ, থাকে না বন্ধু মহলে দেখবা এক এক মানুষের এক একটা নাম থাকে, সো আমরাও আপাতত বন্ধু মহলে এলকে এরকম নামে ডাকলাম। এবার একটু খেয়াল করো, এবার কিন্তু এটা লোন পেয়ার চলে আসবে। এটার মানে কি, এটার মানে হচ্ছে দেখো এখানে এ এ এ, এইখানে থাকবে বি, আনডাউটেডলি এইখানে বি, এইখানে বি, সমস্যা নাই। বাট এই যে এই জায়গায় উপরে কি থাকবে, একটা লোন পেয়ার থাকবে, উপরে কি থাকবে, একটা লোন পেয়ার থাকবে। এবার এটা জিওমেট্রি কি হবে, জিওমেট্রি কিন্তু আগের মতোই ট্রাইগোনাল প্লেনার। তাহলে একটু খেয়াল করো, এ বি টু এল, তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এইটার জিওমেট্রি কি আছে, জিওমেট্রি এখনো তো ট্রাইগোনাল প্লেনারই আছে। সে দেখো ত্রিকোণাকার সমতলই আছে, ট্রাইগোনাল প্লেনার। এইবার এইখান থেকে আমি যদি বলি এটা শেপ কিরকম হবে, শেপে কিন্তু লোন পেয়ার আসবে না। তাহলে এবার শেপে লোন পেয়ার যদি না আসে, তুমি একটু চিন্তা করো, এইখানে লোন পেয়ারটা আছে, এই যে লোন পেয়ারটা এইখানে আছে, হ্যাঁ, এই লোন পেয়ারটা শেপে আসবে না। এটার মানে কি, এই লোন পেয়ারটা বাদ যাবে। তাহলে যদি লোন পেয়ারটা বাদ যায়, তাহলে এটা শেপটা কিরকম হবে, এটা শেপটা কিরকম হবে, এটা শেপটা কিরকম হবে, এই যেরকম হবে। তাহলে এটা শেপটা কিরকম হবে বলে ফেলো তো ঠান্ডা মাথায়। তুমি বলবো ভাই এটা তো কৌণিক শেপ, ভ্যান শেপ, ভি শেপ, হোয়াট এভার ইউ সে। সো কৌণিক শেপ, ভ্যান শেপ, ভি শেপ। তাহলে এটা শেপটা কি হবে, এটা শেপটা কি হবে, কৌণিক আকৃতি। এখন তোমরা একটু ঠান্ডা মাথায় এটা মিলাও, দেখো তো ভাইয়া এইখানে জিওমেট্রি আর শেপ এটা কি সমান হয়েছে, তুমি এটা দেখো তো জিওমেট্রি আর শেপ কি সমান হয়েছে। উত্তর হচ্ছে না ভাই, এটা সমান হয় নাই। এতে কি চলে আসছে, এখানে কি চলে আসছে, এতে কি চলে আসছে, এতে লোন পেয়ার চলে আসছে। এখন এটার ভাই উদাহরণ কি, ধরো আমি SnCl2 দিলাম, তারপর ধরো PbCl2 দিলাম, তারপর ধরো O3 দিলাম, তারপর ধরো SnCl2 PbCl2 O3, এই কয়েকটাই তো মোটামুটি। সো তুমি চাইলে এই কয়েকটা নিতে পারো, চাইলে এখানে সালফার ডাইঅক্সাইডকেও নিতে পারো, তুমি চাইলে এখানে নিতে পারো। সো আশা করি তোমরা এই স্লাইডটা বুঝতে পারছো যে আমরা কখন জিওমেট্রির সাথে শেপের ব্যাপারটাকে কনসিডার করব। সো সবাই আশা করি সবকিছু বুঝছে। সো এইখানে কিন্তু জিওমেট্রি ইকুয়াল শেপ না, তাহলে জিওমেট্রি নট ইকুয়াল শেপ, এটা আসলে কখনোই হবে না। যদি কেবল লোন পেয়ার 0 হয়, তাহলেই কেবল জিওমেট্রি আর শেপ কি হবে, সমান হবে। এখানে কিন্তু কারণ এখানে কি না, লোন পেয়ার 0 না, কারণ এখানে লোন পেয়ার কি না, 0 না। এই যে দেখো হয়ে গেছে, আশা করি সবাই বুঝছি এটা ক্লিয়ার। সো এইবার আমরা হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম, ওই যে দেখো বন্ড অ্যাঙ্গেল এন্ড VSE পেয়ার ফর sp2। সো এটা যদি একটু দেখি, ধরো আমরা একটু আগে যে এক্সাম্পলগুলো দেখতেছিলাম, ধরো বোরন ট্রাইফ্লোরাইড, এটা যদি একটু স্ট্রাকচারই দেখি, স্ট্রাকচার আমরা কিন্তু এগুলো দেখছি। সো বোরন ট্রাইফ্লোরাইডের থেকে তুমি কি বলবা, বোরন এখানে কি সংকরণ হবে, sp কি 2, এই যে 2 হয়ে যাবে, sp2 হয়ে যাবে, এবং আলটিমেটলি তুমি এটা গঠনটা কিন্তু বসায় দিতে পারবা, ফ্লোরিন এসে ওভারল্যাপ করে যাবে। এবং এখানে যদি তুমি বন্ধন দেখাইতে চাও, তাহলেও কিন্তু তুমি করতে পারবা, বোরন এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, আর হচ্ছে এইখানে একটা বন্ধন। এখানে কিন্তু আমরা চাইলেই বন্ড অ্যাঙ্গেলটাও দেখায় দিতে পারবো, খুব সহজেই বন্ড অ্যাঙ্গেলটা দেখায় দিতে পারবো। এখানে ফোর্স কি আছে, এখানে কি বল আছে,
কি কি বল আছে? তুমি বলবো ভাই আমি এখানে দেখতেছি শুধুমাত্র বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণ, এই বন্ধন জোড়কে বিকর্ষণ করবে, এই বন্ধন জোড়কে বিকর্ষণ করবে। আর কোনো ফোর্স কি আছে? উত্তর হচ্ছে না, শুধুমাত্র বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের ফোর্সটা আছে। আর কোনো ফোর্স আছে? আর কোনো ফোর্স আছে? না, আর কোনো ফোর্স নাই। এটার চেহারা কিরকম আমরা কিন্তু অলরেডি জানি। এটার সংকরণ হচ্ছে sp2, এটার সংকরণ হচ্ছে sp2। আর কোনো কি লোন পেয়ার আছে? কোনো কি লোন পেয়ার আছে? উত্তর হচ্ছে না, তাহলে নো চিন্তা ডুফর্তি, নো চিন্তা ডুফর্তি। এইবার তুমি একটু দেখো তো সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। দেখো আমি কিন্তু লাস্টে এটা লিখছিলাম সালফার ডাইঅক্সাইড, এই জন্য এটা লিখতেছি। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এইবার এখানে কি হবে? এবার এখানে কি হবে? ঠিক আছে, সো বুঝে যাচ্ছে সালফার হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম, সালফার হচ্ছে এখানে কি ভাই? সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, সো তুমি যদি এটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু বের করো, হাফ, সালফারের বাইরে করা থাকে 6টা, এক যদি কেউ নাই তাহলে 6/2, তাহলে এখানে 3, তার মানে sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন। হয়েছে? হয়েছে ভাইয়া, হয়েছে। এবার দেখো তো ভাইয়া এটা লোন পেয়ারটা বের করে ফেলি, লোন পেয়ারটা বের করে ফেলি। এক্স মাইনাস এম মাইনাস হচ্ছে ডি। এক্স এর ভ্যালু কত পাইছো তুমি? 3। এম এর ভ্যালু একযোজি পরমাণু একটাও নাই, দ্বিযোজি পরমাণু কয়টা আছে? 2টা আছে, অক্সিজেন 2টা আছে, তাহলে এখানে লোন পেয়ার কয়টা চলে আসলো? একটা। এই জন্যই কিন্তু আমরা বলতেছিলাম এটাকে, স্ট্রাকচারটাকে বলতেছিলাম AB2 আর একটা লোন পেয়ার, এই জন্য কিন্তু বলছিলাম AB2L বলতেছিলাম, এই জন্য কিন্তু এটা স্ট্রাকচারটা কি বলতেছিলাম? AB2L বলতেছিলাম। এখন দেখো একটা লোন পেয়ার চলে আসলে, এই যে দেখো একটা লোন পেয়ার চলে আসছে, একটা লোন পেয়ার চলে আসছে, তাহলে এটা স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে? বেন্ড হয়ে যাবে। এখন কিন্তু আর আগের মতো হবে না, তাহলে জিনিসটা কিরকম হবে? এই আর এই দিলাম। এবার লোন পেয়ারটা কই বসবে জানো? লোন পেয়ারটা কই বসবে জানো? এই যে দেখো ভাইয়া লোন পেয়ারটা বসে গেল। আর এই যে দেখো সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচার চলে আসছে। তুমি যদি গঠনটা আঁকো তাহলে গঠনটা কিরকম হবে? গঠনটা কিরকম হবে? সালফার, এই মানে সালফারের যে ডায়াগ্রামটা, অ্যাঙ্গেলটা যদি দেখো, তাহলে গঠনটা যদি এইভাবে চিন্তা করতে চাও, এই যে সালফারের 2টা লোন পেয়ার ইলেকট্রন, এই সালফারের 2টা লোন পেয়ার ইলেকট্রন, অক্সিজেন, এই হচ্ছে অক্সিজেন। এই যে ভাইয়া হয়ে গেছে। ঠিক আছে, হয়েছে? হয়েছে ভাইয়া? হয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। ওকে, সো মোটামুটি আমাদের এটা বুঝলাম, আশা করি এটা সবার ক্লিয়ার, সো এখানে একটু খেয়াল করতে হবে, এখানে ফোর্সের মানটা কি কি আসবে? দেখো এখানে লোন পেয়ার আছে, তাহলে এখানে কি কি ফোর্স আসবে? এখানে কি কি ফোর্স আসবে? এখানে ফোর্স কিন্তু একটা আসবে না, এখানে ফোর্স আসবে 2টা, কারণ লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। লোন পেয়ার তো 2টা না, একটা, তাহলে লোন পেয়ার বন্ড পেয়ার, আর এটা কি হবে? বন্ড পেয়ার, আর এটা কি হবে? বন্ড পেয়ার বিকর্ষণ। কারণ এখানে কি নাই ভাইয়া? এখানে কি নাই? 2টা লোন পেয়ার নাই, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হবে একটা। মনে করে যখন আমি বলছিলাম লোন পেয়ার যদি একটা হয়, এখানে তো লোন পেয়ার একটা, তোমাদেরকে শিখাইছিলাম লোন পেয়ার একটা হলে কি হবে, কই শিখছিলাম? এই যে দেখো লোন পেয়ার একটা হলে ফোর্স হচ্ছে 2টা থাকে, এই যে দেখো ফোর্স 2টা থাকে, লোন পেয়ার বন্ড পেয়ার প্লাস বন্ড পেয়ার, তাহলে এখানে ফোর্স থাকবে শুধুমাত্র লোন পেয়ার বন্ড পেয়ার আর হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ মতো। এই যে দেখো ভাইয়া হয়ে গেছে। সো আশা করি তোমরা কিছুটা ধরতে পারছো যে লোন পেয়ার আসলে অণুর চেহারা কিরকম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, দেখো অণুর গঠনে কিন্তু আলটিমেটলি এই লোন পেয়ারটা ইম্প্যাক্ট ফেলতেছে না, অণুর গঠনে এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতেছে না। তুমি এটা দেখবা যখন, তুমি দেখবা ভি শেপে, অ্যাঙ্গুলার শেপে, বা মানে ভি ভ্যান্ড শেপে, এভাবে দেখবা। ঠিক আছে, সো এইবার আমরা একটু sp3 পড়বো। তার আগে এটা একটু তোমাদেরকে বুঝাই নি, আমি একটা ছোট্ট স্লাইড অ্যাড করে তোমাদের একটু বুঝাই। sp3 এর ক্ষেত্রে লোন পেয়ারের ইম্প্যাক্টটা এটা একটু বুঝাই তোমাদের। ইম্প্যাক্ট of lone pair for sp3, এটা তোমাদেরকে একটু বুঝাবো, একটু মনোযোগ দিও ভাইরা। সো আমরা এটা একটু দেখি, চলো তোমাদের একটু দেখাই। সো আমরা সেই মডেলটাতে আবারও চলে যাই। ওকে, সো এটা ছিল আমাদের sp3 এর মডেল, মনে আছে? সো এখানে কি কি হইতে পারে তোমাদের একটু বলি। 3টা জিনিস হইতে পারে। একটা হইতে পারে ab4, এটা হইতে পারে মানে কোনো লোন পেয়ার নাই। ab4 মানে কি? ওই যে CH4 দিয়ে চিন্তা করো, কোনো লোন পেয়ার নাই। আর এটা হইতে পারে ab3l, মানে একটা লোন পেয়ার আছে, এটা হচ্ছে অ্যামোনিয়া। খুব ভালো উদাহরণ হচ্ছে অ্যামোনিয়া, আমি এক্সাম্পলটা সাইডে লিখে দিচ্ছি। CH4, এটার মানে হচ্ছে অ্যামোনিয়া, এখানে কিন্তু একটা লোন পেয়ার আছে। আর আরেকটা হচ্ছে ab2l2, এখানে লোন পেয়ার 2টা, এখানে লোন পেয়ার কয়টা? 2টা, তার মানে এটার স্ট্রাকচার হচ্ছে পানি, H2O। ঠিক আছে, পানিতে কিন্তু 2 জোড়া লোন পেয়ার থাকে, পানিতে কি থাকে? 2 জোড়া লোন পেয়ার থাকে, আর অ্যামোনিয়াতে থাকে 1 জোড়া। তাহলে এখানে ফোর্স কি কি থাকবে? শুধুমাত্র বন্ড পেয়ার ফোর্স থাকবে। এখানে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার এই ফোর্সটা থাকবে। এখানে থাকবে লোন পেয়ার প্লাস লোন
বন্ড পেয়ার প্লাস বন্ড পেয়ার বন্ড পেয়ার। এখানে কিন্তু এরকম 3টা ফোর্স থাকবে। সো এখানে থাকবে 3টা, এখানে থাকবে 2টা, আর এখানে থাকবে 1টা। আচ্ছা, মোটামুটি এটা হলো। এবার তুমি একটু ঠান্ডা মাথায় আমার সাথে চিন্তা করো। ধরো এটা হচ্ছে মিথেন Ab4, চিনো এটা? আশা করি চিনো। এবার যে একটা লোন পেয়ার আসে, আমি সহজ ভাষায় শেপটা তোমাদেরকে বলতেছি, শেপটা কীভাবে চিন্তা করবা, শেপটা কীভাবে চিন্তা করবা। যদি একটা লোন পেয়ার আসে, একটা একটা করে ফুল খুলতে থাকবো, ফুল বলতে এই অরবিটাল ডায়াগ্রামের চেহারাগুলো মুছতে থাকবো। খুবই সহজ উপায় মনে রাখবা। তাহলে ধরো অ্যামোনিয়াতে আসলো, তাহলে অ্যামোনিয়াতে লোন পেয়ার করে একটা, তাহলে একটা ফুল খুলে ফেলবো। তুমি দেখো একটা ফুল খুলে ফেললাম, এই যে খুলে ফেললাম। এবার বলো তো এটা চেহারা কীরকম হলো? তুমি বলো ভাই কোনা হচ্ছে 3টা, 3 কোনা দেখতেছি, 1 কোনা, এই যে 1 কোনা, 2 কোনা, ওইখানে 3 কোনা, 3 কোনা, 3 কোনা। দেখো তো এটা পিরামিডের মতো না? আমার হাতের মধ্যে কিন্তু দাঁড়ায় আছে এটা। আমি যদি এইভাবে দেখাই, দেখো হাতের মধ্যে কিন্তু এটা দাঁড়ায় আছে, হাতের মধ্যে যে দাঁড়ায় আছে। তাহলে 3 কোনা পিরামিড। এই যে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল, তল মিলে পিরামিড হয়েছে। যদি এটা একটু ব্যান্ড করে দিই তাহলে একটু বোঝা যাবে বেশি। ধরো আমি এইভাবে দাঁড় করাই, ধরো এই যে দাঁড় করালাম, দেখো দাঁড়াইছে, দেখো দেখো দাঁড়াইছে, কিন্তু একটু ব্যান্ড করে বোঝানোর জন্য দাঁড় করাই। তাহলে এটা একটা তল, এটা একটা তল, 3টা তল মিলে এখানে একটা পিরামিড হয়েছে। তাহলে এটা কি বলবো? ত্রিকোণাকার পিরামিড। যখন একটা লোন পেয়ার আসলো, একটা লোন পেয়ার আসছে, কি করছি ভাই? একটা হাত মানে একটা ফুল কি করছি? এখান থেকে খুলে ফেলছে, অপসারণ করছি। ফুল অপসারণ নিতে বলতে পারো। 4টা ফুল আসলো, একটা ফুল সরাই ফেলছে, এরকম। এবার ধরো একটা লোন পেয়ার আসছিল, একটা ফুল খুলছিল, তখন এটার শেপ ছিল ত্রিকোণাকার পিরামিডীয়। এবার আমি যদি বলি আরেকটা লোন পেয়ার আসছে, আরেকটা লোন পেয়ার আসছে, ধরো এই আরেকটা লোন পেয়ার আসছে, তুমি দেখো তো আরেকটা ফুল তাহলে খুলে ফেলবা, তাহলে দেখো তো এটা চেহারা কিরকম আসছে, চেহারা কিরকম আসছে। তুমি ভাই আল্লাহ, এটা তো ভি শেপ, ভ্যান শেপ, ভি শেপ, মানে কণিক আকৃতির না? হ্যাঁ ভাই দেখো এটা কিন্তু ভ্যান শেপ হয়েছে। তাহলে লোন পেয়ার আসলে আমরা কি করবো? সহজ ভাষায় লোন পেয়ার আসলে একটা একটা করে কি করতে থাকবো? ফুল খুলতে থাকবো। দেখো আমি একটু দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝবা। দেখো আমি ড্রয়িংটা একটু করে দিই, তাহলে বুঝবা। দেখো ড্রয়িংটা করি। সো আগে এটা একটু উপরে উঠাই নি। সো এটা বুঝলাম, এখন ড্রয়িংটা করি। ধরো ধরো এইখানে 1 2 3, এই হচ্ছে 4, ঠিক আছে? এই হচ্ছে 4। এটা হচ্ছে কখন? যখন আমার এলপি কত, এলপি কত, এলপি কত 0, এলপি কত 0, এলপি হচ্ছে 0। যখন আমার এলপি 1 হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? এলপি 1 হয়ে যাবে। এলপি যখন 1 হবে, তখন এইখানে, এই যে এইখানে, এখানে কি চলে আসবে? একটা লোন পেয়ার চলে আসবে। এটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিড হয়ে যাবে। এলপি কত এখানে? এলপি কত? এলপি কত? এলপি কত 1, এলপি কত 1। আমি এটা 3D দেখাবো, টেনশন নাই। এলপি 1 আমি দেখাবো, 3D দেখাবো, টেনশন নাই, সব দেখাবো। এবার যদি এলপি 2 হয়, এলপি 2 হয়, এলপি 2 হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে? 1 2 3 3 আর হচ্ছে 4, ঠিক আছে? সো আমি এলপি এবার 2 দিয়ে দিলাম, এলপি 2 দিয়ে দিলাম। ধরো এইখানে লোন পেয়ার দিলাম, এইখানে লোন পেয়ার দিলাম, আর হচ্ছে এই যে এইখানে লোন পেয়ার দিলাম, ঠিক আছে? এইখানে লোন পেয়ার দিলাম, এই যে দিলাম লোন পেয়ার 2টা দিলাম। এবার তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, একটু দেখো তোমরা বুঝো কিনা। আচ্ছা, সো আমরা হচ্ছে এবার ওই স্লাইডটা একটু তোমাদেরকে বুঝাই। দেখো এটা কিভাবে আসছে, সবাই একটু দেখো। আমি এইখানে যেভাবে রাখা আছে এটা এইখানে সেট করি। এটা হচ্ছে মিথেন, কোনো লোন পেয়ার নাই, খেয়াল করো। যেভাবে আছে সেভাবেই সেট করব, এখানে যেভাবে আছে সেভাবে সেট করব। এটা হচ্ছে আমার অ্যামোনিয়া। এই যে রেড কালারে যে ফ্লাওয়ারটা দেখা যাচ্ছে, এই যে এরকম, এটা হচ্ছে একটা লোন পেয়ার, এটা অ্যামোনিয়া। তুমি খেয়াল করে দেখছো, এটাও কিন্তু এটার মতোই। হ্যাঁ, চেহারা হয়তো ছোট আসতেছে, মানে এখানে আমার ডায়াগ্রামটা ছোট, মলিকুলার মডেলগুলো ছোট, তার মানে এই না কিন্তু এটা ছোট স্ট্রাকচারে। মানে চেহারা তুমি একটু খেয়াল করে দেখো, এটাও চতুস্তলক, একটা তল, 2টা তল, 3টা তল, ভিতরে একটা তল, দেখো 1টা 2টা 3টা, ভিতরে একটা। এবার পানির ক্ষেত্রে দেখো, এই যে পানির ক্ষেত্রে দেখো 2টা লোন পেয়ার চলে আসছে, এই যে দেখো চলে আসছে। সো আমি এটার মতো করে রাখলাম। এবার তুমি একটু চিন্তা করো ভাইয়া, দেখো এই যে হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, পানি। তুমি জাস্ট ঠান্ডা মাথায় এইটা শিট, সরি। সো এটার সাথে এটা মিলানোর চেষ্টা করো, এই মডেলটা আর এই মডেলটা একটু মিলানোর চেষ্টা করো, তাহলে তুমি বুঝে যাবা। দেখো কোনো লোন পেয়ার নাই, তাহলে এটার চেহারা কীরকম, এটার জিওমেট্রি কীরকম? চতুস্তলকীয়। শেপ কীরকম? চতুস্তলকীয়। বুঝছো? এটার কোনো লোন পেয়ার নাই। এই যে দেখো এটার সাথে মিলাও, কোনো লোন পেয়ার নাই। এটার জিওমেট্রি চতুস্তলকীয়, শেপও চতুস্তলকীয়। গেল এটা। এবার অ্যামোনিয়া, এই যে দেখো অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, এটার জিওমেট্রি চতুস্তলকীয়, জিওমেট্রি স্টিল চতুস্তলক, একটা তল, 2টা তল, 3টা তল, নিচে একটা তল, চতুস্তলক, জিওমেট্রি চতুস্তলক। বাট শেপ কিন্তু লোন পেয়ারে আসবে না, এটা কিন্তু আসবে না। তাহলে শেপ কি? ত্রিকোণাকার পিরামিড, 3 কোণা পিরামিডের মতো দাঁড়ায় আছে, 3 কোণা পিরামিডের মতো দাঁড়ায় আছে। এবার দেখো পানির ক্ষেত্রে চিন্তা করি, পানির ক্ষেত্রে এটার জিওমেট্রি কিরকম? এই যে দেখো একটা তল, 2টা তল, 3টা তল, নিচে একটা তল, 4টা তল, তাহলে চতুস্তলক, জিওমেট্রি স্টিল চতুস্তলক। বাট এটার শেপ কিরকম? দেখো লোন পেয়ার কি আসবে? এই যে এই 2টা লোন পেয়ার কি আসবে হিসাবে? না। তাহলে শেপ কিরকম হবে? শেপ হবে ভ্যান শেপ,
ভি শেপ, মানে একটা একটা করে তুমি কি করতেছো বলো তো, ওই অরবিটালকে খুলে একটা একটা করে লোন পেয়ার ঢুকাইতেছিলা সহজ ভাষায়। সহজ ভাষায় আমি তোমাদেরকে একটু বানায় দেখাই, তাহলে তুমি বুঝবা। দেখো আমি তোমাদের সামনে এটা বানায় দেখাই, মডেলটা বানায় দেখাই, তাহলে হয়তো বা ক্লিয়ার হবা। ধরো এটা মিথেন, এটা কি মিথেন। এখন আমরা কি করবো জানো, একটা লোন পেয়ার নিয়ে আসবো, তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝবা, ফিল করতে পারবা জিনিসটাকে। সো আমরা কি করবো, একটা লোন পেয়ার নিয়ে আসবো। সো আমরা একটা কাজ করি, একটা লোন পেয়ার নিয়ে আসি। এই যে দেখো ভাইয়া, এইখানে একটা লোন পেয়ার নিয়ে আসলাম। এই যে দেখো, এটা হচ্ছে অ্যামোনিয়া স্ট্রাকচার হয়ে গেছে। এটা হচ্ছে অ্যামোনিয়া স্ট্রাকচার, এটা জিওমেট্রি চতুস্তলক, বাট গঠন ত্রিকোণাকার পিরামিড। এবার দেখো আমি যদি পানির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি আরেকটা লোন পেয়ার আসবে? চলো আরেকটা লোন পেয়ার নিয়ে আসি, তাহলে আরেকটা, এটা খুলে ফেলবো। চলো খুলে ফেলি। খুলে একটা কাজ করি, আমরা এইখানে এই যে দেখো ভাইয়া, এটা ঢুকাই দিলাম। এই যে দেখো তো ভাইয়া, এটা জিওমেট্রি কি চতুস্তলক, বাট এটা শেপ কি হয়ে গেছে, এই দেখো, এই রেডটা আর এই ব্লুটা হচ্ছে লোন পেয়ার, আর এই যে এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এটা একটা হচ্ছে হাইড্রোজেন। দেখো এটা পানির স্ট্রাকচার চলে আসছে, দেখছো ভাইরা, সবাই দেখছো? এই যে দেখো পানির স্ট্রাকচার। আচ্ছা, আশা করি আমি তোমাদেরকে কিছুটা হলেও বুঝাইতে পারছি জিনিসটা, যে আমরা কিভাবে মানে স্ট্রাকচারগুলো ফাইন্ড আউট করি। সো এই ক্ষেত্রে লোন পেয়ার কয়টা? এই ক্ষেত্রে লোন পেয়ার হচ্ছে দুইটা, এই ক্ষেত্রে লোন পেয়ার হচ্ছে দুইটা। ওকে, সো এই ক্ষেত্রে জিওমেট্রি আমি যদি একটু লিখতে চাই, আমি এটা পরেও লিখবো, বাট এখানে যদি বুঝাইতে চাই, এটার জিওমেট্রি, এটার জিওমেট্রি আর শেপ, শেপ কি সেম হবে? শেপ কি সেম হবে? শেপ কি সেম হবে? উত্তর হচ্ছে না। এইখানে জিওমেট্রি টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রালের বাংলা হচ্ছে চতুস্তলক, টেট্রাহেড্রাল। এখানে শেপ, এটাও টেট্রাহেড্রাল। এটার ক্ষেত্রে সবই সেম, এটার ক্ষেত্রে সবই কি সেম, সবই সেম, সবই সেম, সবই সেম, সবই সেম হয়ে গেল। সো এটার ক্ষেত্রে জিওমেট্রি সেম সেম সেম। ওকে, এবার আমি যদি জিজ্ঞেস করি এই ক্ষেত্রে জিওমেট্রি কি হবে, তুমি বলবো টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, বাংলায় চতুস্তলক। এই ক্ষেত্রে এবার শেপ কি হবে? এই ক্ষেত্রে শেপ কি হবে? এবার তো লোন পেয়ার একটা চলে আসছে, তাহলে তুমি কি বলবা ভাই, এই যে এই পার্টটা আসবে না হিসাবে, এই পার্টটা হিসাবে আসবে না, একটা ফুল খুলে ফেলছেন আপনি, একটা লোন পেয়ার ইন করছেন, তাহলে এটা চলে যাবে, তাহলে কি আসবে? ত্রিকোণাকার পিরামিড। বাংলায় লিখি ত্রিকোণাকার, ত্রিকোণাকার, সরি, ত্রিকোণাকার পিরামিড। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই জিওমেট্রি কিরকম হবে? টেট্রাহেড্রাল। জিওমেট্রি আগের মতোই, জিওমেট্রি কখনোই চেঞ্জ হয় না, মনে রাখবা, জিওমেট্রি টেট্রাহেড্রাল। আর এটার শেপ কিরকম হবে? ভি শেপ, ভ্যান শেপ বা ভি শেপ, ভ্যান শেপ বা ভি শেপ। সো এখানে এক্সাম্পলগুলো কি কি নিছেন ভাই? এখানে নিছেন মিথেন, এখানে নিছেন অ্যামোনিয়া, এখানে নিছেন অ্যামোনিয়া, আর এখানে কি নিছেন? এখানে নিছেন পানি। এখন আপনি একটু খেয়াল করেন, কোথায় ফোর্স সবচেয়ে বেশি হবে? কোথায় ফোর্স সবচেয়ে বেশি হবে? তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে অ্যামোনিয়াতে ফোর্সের মান মিথেন থেকেও বেশি হবে। পানিতে বিকর্ষণমূলক বলের মান অ্যামোনিয়ার থেকেও বেশি হবে, কারণ দেখেন লোন পেয়ার দুইটা, তাহলে স্বাভাবিকভাবে বিকর্ষণমূলক বল বেশি হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে পানির গঠন কেন ভি শেপ sp3 সংকরণ হওয়ার পরেও, মিথেনের শেপ কেন চতুস্তলক sp3 সংকরণ হওয়ার পরেও, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো আমরা দেখো এটা তোমাদেরকে একটু বুঝাইছি, রাফলি বুঝাইছি, এতক্ষণ যা যা বুঝছো। সো চলো আমরা এইখানে এটাকে ইন্ট্রোডিউস করি। দেখো x = 4 সংকরণ হচ্ছে sp3, সবগুলাই x = 4 সংকরণ হচ্ছে sp3, x = 4 সংকরণ হচ্ছে sp3। সো এগুলো একটু বাক্স বন্ধ করি। ওকে, সো এখানে বন্ধন জোড়া কয়টা? 4টা, নিঃসংযোজন নাই 40। এখানে বন্ধন জোড়া 3টা, লোন পেয়ার 1টা। এখানে বন্ধন জোড়া 2টা, নিঃসঙ্গ জোড়া 2টা। ভাই মানে কি? মানে হচ্ছে ওই যে আগের মতোই AB4, আগের স্লাইডে আমি তোমাদেরকে দেখাইছিলাম, আগের স্লাইডে দেখাইছিলাম AB4, ওই যে কোনো লোন পেয়ার নাই। তুমি চিন্তা করো, তাহলে বুঝে যাবা। আগের স্লাইডটা যদি ভালো করে বুঝে থাকো, এই স্লাইডটা তোমার জন্য এখন ইজি হবে। তাহলে এখানে কি হবে? AB3L, এরপর কি হবে? AB2L2। এখন জিওমেট্রি সবার ক্ষেত্রে কি হবে? টেট্রাহেড্রাল। জিওমেট্রি কি হয় না? চেঞ্জ হয় না, টেট্রাহেড্রাল। বাংলায় যদি বলো চতুস্তলক, চতুস্তলকীয়, চতুস্তলকীয়, বাংলায় যদি বলো চতুস্তলকীয়। ওকে, তাহলে এটার জিওমেট্রি কি হবে? সেম। এটার জিওমেট্রি কি? সেম, টেট্রাহেড্রাল। এবার আসো শেপে, এবার আসো শেপে। এবার শেপ, শেপ কি হবে? এটা, এটা কি হবে? এটা হবে চতুস্তলক, দেখাইছি অলরেডি। এটা হবে চতুস্তলক, অলরেডি দেখাই ফেলছি, চতুস্তলকীয়। আর এটা, এটা কিরকম হবে? ত্রিকোণাকার, ত্রিকোণাকার, ত্রিকোণাকার পিরামিডীয়, ত্রিকোণাকার পিরামিডীয়। আর এটা কিরকম হবে? এটা হবে ভি শেপ, এটা হবে ভি শেপ, এটা হবে কি? ভি শেপ। ওটা চতুস্তলকীয়, ত্রিকোণাকার পিরামিডীয়, আর এটা হচ্ছে ভি শেপ। ওকে, সো আমরা যদি এদের এক্সাম্পলগুলো একটু দেখি, এক্সাম্পলগুলো কি কি আছে? এনে হচ্ছে H2O, তারপর হচ্ছে H2S,
এখানে আছে অ্যামোনিয়া, তারপর আছে PH3, তারপর আছে NCl3, তারপর এইখানে আছে CH4, তারপর আছে NH4+, তারপর আছে PH4+, এই যেরকম এগুলো হচ্ছে মোটামুটিভাবে এদের এক্সাম্পল। সো আমি যদি এক্সাম্পল অনুযায়ী আগাইতে পারি এবং জিনিসটা বুঝে থাকি তাহলে কিন্তু খুবই সহজ। যখন আমার AB4 হবে তখন আমার চেহারাটা কীরকম হবে? খুবই সহজ। এখানে থাকবে A, 1 2 3 4, এটা হচ্ছে AB4 এর চেহারা, AB4 এর চেহারা। তাহলে যদি AB3L থাকে, AB4 এর চেহারা তো বুঝলাম, AB4 এর চেহারা এটা, ঠিক আছে, AB4 এর চেহারা বুঝলাম। এখন যদি এরকম থাকে AB3L, এটার চেহারা কীরকম হবে? আগের মতোই ভাইয়া, এ তুমি এখানে আঁকবা এই এই এই, এখানে বি, এখানে বি, এইখানে বি। এল মানে কি বোঝায়? লোন পেয়ার। এল মানে কি বোঝায়? লোন পেয়ার। তারপর ধরো আমি যদি বলি AB2L2, এটা যদি চিন্তা করো তাহলে কি হবে? এ এইখানে 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 এইখানে, ঠিক আছে। সো এখানে থাকবে একটা লোন পেয়ার, এখানে থাকবে একটা লোন পেয়ার, এখানে বি আর এখানে হচ্ছে বি। এই যে দেখো AB2L2, AB3L আর AB4 এর শেপ আমি এঁকে দিলাম। সো সবাই আশা করি মোটামুটি বুঝতে পারছো যে x=4 হলে জিনিসটা আমি কিভাবে ডিল করি। আশা করি সবার মোটামুটি এটা একটা আইডিয়া হয়েছে। ওকে, সো মোটামুটি একটা আইডিয়া যদি হয়ে থাকে, আমরা ভেসপার রুল মোটামুটি আমাদের লাইফের সাথে কানেক্ট করতে পারতেছি। সো চলো আমরা একটু দেখি জিনিসটা কিভাবে কি করে। সো দেখো আমরা অলরেডি যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা একটু এখানে অ্যাপ্লাই করি, এখানে একটা অ্যাপ্লাই করি। দেখো CH4, এটার জন্য x এর মান তুমি যদি বের করো আসবে 4, অ্যামোনিয়া x এর মান এখানেও আসবে 4, পানি এখানেও আসবে x এর মান 4। এরকম টেবুলার ফরম্যাটে যদি চিন্তা করতে পারো তাহলে জীবন একটু সহজ হয়। টেবুলার ফরম্যাটে চিন্তা করাই উচিত, অ্যাকচুয়ালি জীবন একটু সহজ হয়। ওকে, সো এখানে একটু খেয়াল করো, বন্ড পেয়ার, বন্ড পেয়ার কয়টা? 4টা। কোনো লোন পেয়ার আছে? না। এখানে বন্ড পেয়ার 3টা। কোনো লোন পেয়ার আছে? হ্যাঁ ভাই একটা আছে। এখানে বন্ড পেয়ার 2টা। কোনো লোন পেয়ার আছে? হ্যাঁ ভাই আছে, এটা হচ্ছে 2টা। ওকে, এবার এখানে ফোর্স কি আসবে? সো এখানে ফোর্স কি আসবে? বন্ড পেয়ার, বন্ড পেয়ার। এখানে ফোর্স আসবে লোন পেয়ার, বন্ড পেয়ার প্লাস বন্ড পেয়ার, বন্ড পেয়ার। এখানে 2টা ফোর্স আসবে কারণ লোন পেয়ার আমার এখানে একটা আছে। মনে করে দেখো, এগুলো শিখাইছিলাম, এগুলো কিন্তু আমরা শিখাইছিলাম। এবার নিচেরটাতে এবার ফোর্স কয়টা আসবে? নিচেরটাতে ফোর্স কিন্তু চলে আসবে 3টা, কারণ লোন পেয়ার এখানে কয়টা? 2টা। তাহলে এখানে ফোর্স আসবে লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার প্লাস লোন পেয়ার, বন্ড পেয়ার প্লাস প্লাস এখানে কি আসবে? বন্ড পেয়ার, বন্ড পেয়ার। এই যে দেখো ফোর্সের ভ্যালু চলে আসছে। সো বন্ড পেয়ার চলে আসছে, এখানে লোন পেয়ার, বন্ড পেয়ার চলে আসছে, আর এখানে হচ্ছে লোন পেয়ার চলে আসছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার ফোর্সের ভ্যালু। এখন আমরা কি জানি? আমরা কি জানি? লোন পেয়ার, লোন পেয়ার মানে মুক্ত জোড় সমানুপাতিক 1/1 বন্ড অ্যাঙ্গেল। জানি এটা? আমরা কিন্তু এটা জানি, লোন পেয়ার সমানুপাতিক 1 বন্ড অ্যাঙ্গেল, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, সো এবার একটু যদি চিন্তা করো, মিথেনের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কি হয়? 109.5 ডিগ্রি। ঠিক আছে, হইলো। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো একটা লোন পেয়ার আছে, একটা কি আছে? লোন পেয়ার আছে। নো চিন্তা ডু ফুর্তি, উত্তর হচ্ছে না। নো চিন্তা ডু ফুর্তি না, এখানে কিন্তু নো চিন্তা ডু ফুর্তি না। যেহেতু একটা লোন পেয়ার আছে তাহলে বন্ড অ্যাঙ্গেল এটার ক্ষেত্রে কত হবে? 107 ডিগ্রি। এবং এটা দেখো কমে গেছে, কত ডিগ্রি কমে গেছে? কত ডিগ্রি কমে গেছে? 2.5 ডিগ্রি কমে গেছে। একটা লোন পেয়ার আসলে কত ডিগ্রি কমে গেছে? 2.5 ডিগ্রি। ওকে, পরে পানির ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলটা কত? 104.5 ডিগ্রি। এই ক্ষেত্রে কত ডিগ্রি কমে গেছে? ভাইয়া 2.5 ডিগ্রি কমে গেছে। এখন তোমার মাথায় প্রশ্ন হবে, ভাই কেন কমতেছে? কেন কমতেছে? তুমি কি জানো? তুমি একটু খেয়াল করে দেখো তো। তুমি জানো লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার সমানুপাতিক রিপালসিভ ফোর্স। মনে পড়ে? মনে পড়ে? মনে পড়ে? রিপালসিভ ফোর্স, রিপালসিভ ফোর্স। তুমি এটা মনে পড়ে? মনে পড়ার কথা, আমি তোমারে পড়াইছি, আমি তোমারে পড়াইছি। সো লোন পেয়ার যত বাড়বে রিপালসিভ ফোর্স তত বাড়বে। রিপালসিভ ফোর্স বাড়লে বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে? কমে যাবে। দেখো কমে গেছে, কমে গেছে, কমে গেছে। হ্যাঁ ভাইয়া কমে গেছে। সো এটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমি এখানে বলছি, sp3 এর ক্ষেত্রে যদি লোন পেয়ার বাড়ে 2.5 ডিগ্রি করে করে অ্যাঙ্গেল কি হইতেছে? এখানে কমতেছে। এটা মোটামুটিভাবে ক্লোজ থাকে, এই ভ্যালুটা মোটামুটিভাবে 2.5 ডিগ্রি করে করেই কমানো যায়। আচ্ছা, এবার তাহলে শেপটা কিরকম হবে? এটা শেপ হবে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, হিড্রাল বা হেড্রাল, হোয়াটএভার ইউ সে। অ্যামোনিয়া হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার, ত্রিকোণাকার। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে আসে, ত্রিকোণাকার পিরামিড। আর এটা কি? এটা হচ্ছে ভি শেপ। এটা কি? এটা হচ্ছে ভি শেপ। সো এই হচ্ছে মোটামুটি আইডিয়া যে লোন পেয়ার বাড়লে
এই অ্যামোনিয়া, মিথেন এবং পানির ক্ষেত্রে যে বন্ধন কোণের পরিবর্তনটা হয়, কেন হয়? কারণ সেখানে বিকর্ষণমূলক বলটা বাড়ে। আর এই পুরো জিনিসটা, এই যে ফোর্সের যে পুরা কলামটা, এই কলামটাই কিন্তু হচ্ছে ভেসপার, ভিএসইপি, ভিএসইপি, ভিএসইপি আর, ভিএসইপি আর, এই পুরা কলামটাই কিন্তু ভেসপার থিওরি। ঠিক আছে? সো আশা করি আমরা মোটামুটি কিছুটা হলো ধরতে পারছি যে আমরা অ্যাকচুয়ালি কি পড়তে চাচ্ছি। আশা করি মোটামুটি আমাদের মাথায় ঢুকছে। এবার আমরা খুবই কিছু যা যা পড়লাম এতক্ষণ ধরে, আমরা সেটাকে কিছু একটা রুলসের আন্ডারে আনতে চাচ্ছি। সো আমরা রুলসটা আগে লিখবো, তারপর তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করব। ওকে, সো আমরা হচ্ছে এখন বন্ড অ্যাঙ্গেল আর হচ্ছে ভেসপার থিওরিটা নিয়ে আর একটু ডিটেলসে পড়াশোনা করব। সো এক্ষেত্রে আমাদের কয়েকটা রুলস একটু মনে রাখতে হবে। রুলস কয়েকটা মনে রাখতে হবে, মানে এত জিনিসপত্র তো আসলে তুমি মনে মুখস্থ করে কোলাইতে পারবে না। সো তুমি কিছু রুলস আকারে মনে রাখো, তাহলে জিনিসটা ইজি হবে। সো ধরো আমি বললাম বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেলের সাথে খুবই সহজ কিছু রিলেশন আছে, সম্পর্ক আছে। সমানুপাতিক, সমানুপাতিক 1 by size of central atom or electronegativity of surrounding atom। এটা একটা রিলেশন। কি বললাম? এখানে বললাম বন্ড অ্যাঙ্গেল প্রপোর্শনাল টু সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম অথবা ইলেকট্রোনেগেটিভিটি অফ সারাউন্ডিং অ্যাটম। এটার আরেকটা রিলেশন আছে, সমানুপাতিক। তুমি এটা খেয়াল করে দেখো, এখানে সিএ এগুলো কি, ইএন এগুলো পরে বলতেছি। সিএ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে সেন্ট্রাল অ্যাটমের সাথে সাইজের সাথে তার সম্পর্কটা কীরকম? ব্যস্তানুপাতিক। তাহলে সাইজ সেন্ট্রাল অ্যাটমের যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে, আর সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে। এর উল্টাটা কি? তাহলে সেন্ট্রাল অ্যাটমের সাথে ইলেকট্রোনেগেটিভিটি যদি রিলেশন করো তাহলে কি আসবে? ইলেকট্রোনেগেটিভিটি অফ কি আসবে? এবার সমানুপাতিক হয়ে যাবে সেন্ট্রাল অ্যাটম অর সাইজ অফ, এখানে কি দিব? সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম, সাইজ ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম অ্যান্ড সাইজ অফ সারাউন্ডিং অ্যাটম, সাইজ অফ সারাউন্ডিং অ্যাটম। সো এই হচ্ছে আমার মোটামুটি সম্পর্কটা। সো এই সম্পর্কটা আমার খুবই 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 ইম্পর্টেন্ট। বলতেছি পুরো জিনিসটা কীভাবে কি কাজ করে এটা পরে তোমাদের বলতেছি, বাট আপাতত এটাকে আমি একটু একটা বক্সের ভিতরে দিয়ে, এটা কিন্তু আমার বেশ কাজে দিবে, বেশ কাজে দিবে। ঠিক আছে, এটা আমি এক কাজ করি, এটা একটু উপরে রেখে দিই। সো এই হচ্ছে মোটামুটি একটা নিয়ম। এখন এখানে কোনটা কি বোঝায় সেটা একটু লিখতে হবে। বন্ড অ্যাঙ্গেল তো বুঝতেছো, আর এইখানে সিএ এটা দিয়ে বোঝায় সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম। এসএ এটা দিয়ে বোঝাচ্ছে সারাউন্ডিং, পাশে আশেপাশে যেগুলো আছে সারাউন্ডিং অ্যাটম। ঠিক আছে, আর ইএন এটা বুঝতে হবে। ইএন এটা দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি বাংলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, সো এক্ষেত্রে কি বলতেছি আমরা? বন্ধন কোণ কেন্দ্রীয় পরমাণুর সাইজের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অথবা সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতার সাথেও ব্যস্তানুপাতিক সম্পর্ক, অথবা কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার সাথে সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক, অথবা প্রতিবেশী বা সারাউন্ডিং অ্যাটমের সাইজের সাথে সমানুপাতিক সম্পর্ক। এটা কিন্তু সমানুপাতিক, এটাও সমানুপাতিক, বা এই দুটো ব্যস্তানুপাতিক। এই হচ্ছে মোটামুটি আমার একটা থিওরি। এটা কখন ভাইয়া? এটা কখন আমি অ্যাপ্লাই করব? এটা তখনই অ্যাপ্লাই করব, মনে রাখবা, যখন লোন পেয়ার সেম এবং হাইব্রিডাইজেশনও সেম। হাইব্রিডাইজেশন বাংলায় হচ্ছে সংকরায়ন, হাইব্রিডাইজেশনও সেম। এটা তুমি তখন অ্যাপ্লাই করবা, সবসময় না কিন্তু। হ্যাঁ, সবসময় অ্যাপ্লাই করলে কিন্তু আবার বিপদ হবে। সো তুমি সবসময় অ্যাপ্লাই করতে পারবে না। যখন লোন পেয়ার সেম, হাইব্রিডাইজেশনও সেম, তখন তুমি এটা অ্যাপ্লাই করবা। আচ্ছা, ওকে, এটা একটা কাহিনী গেল। আরেকটা রুলস তোমাকে মনে রাখতে হবে, আরেকটা রুলস। সো এই রুলসটা আমরা এখানে লিখতেছি। সারাউন্ডিং অ্যাটম এনে ফ্লোরিন মাইনাস যদি থাকে, ফ্লোরিন মাইনাস থাকলে বন্ড অ্যাঙ্গেল মাস্ট কমবে। আমরা কিছু সিকিউও সলভ করব, তখন তুমি আইডিয়া পাবা। সারাউন্ডিংস অ্যাটমে যদি ফ্লোরিন মাইনাস থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেল মাস্ট কমবে। সারাউন্ডিংস অ্যাটমে যদি ফ্লোরিন মাইনাস থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেল মাস্ট কমবে।
ওকে, সো আমার মোটামুটি এই কয়েকটা রুলস একটু মনে রাখতে হবে, যে বন্ড অ্যাঙ্গেল এর সাথে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটমের ব্যস্তানুপাতিক সম্পর্ক, সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতার সাথেও ব্যস্তানুপাতিক, সেন্ট্রাল অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতার সাথে সমানুপাতিক, সারাউন্ডিং অ্যাটমের সাইজের সাথে সমানুপাতিক। আর এটা কি বললাম, যদি সারাউন্ডিং অ্যাটমস হচ্ছে ফ্লোরিন মাইনাস হয় তাহলে সেটা কি হবে, আমার বন্ড অ্যাঙ্গেল মাস্ট কমবে। আর এই যে ইলেকট্রোনেগেটিভিটি, এটার বাংলাটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সো তোমরা যেটা আমার ক্লাসটা এখন দেখতেছো, তোমরা একটা কাজ করবা, এটা আগে ফার্স্টে নোট ডাউন করবা, পুরাটা এটা আগে ফার্স্টে নোট ডাউন করবা, তারপরে তুমি আমার সাথে সাথে আগাবা, বাট এটা আগে নোট ডাউন করতে হবে। এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড, আরেকটা প্রশ্ন ছিল কি, আরেকটা পয়েন্ট কি ছিল মনে আছে, নো চিন্তা ডু ফুর্তি, মনে করে দেখো। আরেকটা জিনিস ছিল নো চিন্তা ডু ফুর্তি। এটা কখন, যখন কি লোন পেয়ার, যখন কি লোন পেয়ার শূন্য, যখন আমার লোন পেয়ার শূন্য। সো আমি যদি মোটামুটিভাবে এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে পারি, তাহলে আমি বেশ কিছু প্রশ্ন সলভ করতে পারবো। সো এই কয়েকটা থিওরি যদি আমি মাথায় রাখতে পারি, তাহলে আমি আমার লাইফের অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারবো। সো চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। সো ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিলাম, ধরো আমি দিলাম বেরিলিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তারপর ধরো নিলাম এখানে বোরন ট্রাইক্লোরাইড, ঠিক আছে, বেরিলিয়াম ক্লোরাইড, আর কি নিলাম বোরন ট্রাইক্লোরাইড, আর এখানে নিলাম CH4 মিথেন। ওকে, সো এবার আমরা যদি এখানে চিন্তা করি, ভাই দেখো সবাই একটু দেখো, আমরা কিন্তু টেবুলার ফরম্যাটে গেলে বেটার, বাট আপাতত আমি যাচ্ছি। এটা সংকরণ কি হবে, এটা সংকরণ হবে SP, এটা সংকরণ কি হবে SP2, এটা সংকরণ হবে SP3। খেয়াল করো ভাইয়া, এটা লোন পেয়ার কত, এটার লোন পেয়ার কত ভাইয়া, লোন পেয়ার 0, LP লিখ, LP কত, এটার LP 0, এটার LP, এটার LPও 0, এটার LP, এটার LPও 0, এটার LPও কি ভাই 0। তাহলে দেখো লোন পেয়ার 0 চলে আসে, সবার লোন পেয়ার কি চলে আসে, 0 চলে আসে। এটার মানে কি, এটার মানে কি তোমার জীবন নো চিন্তা ডু ফুর্তি, নর্মাল যা ছিল তাই হবে অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এখন বলি, এখানে যদি বলি বন্ড অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি হবে, দেখো 0, তাহলে কোনো লোন পেয়ার নাই, তাহলে বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। এখানে SP2, তাহলে এটা কি হবে 120 ডিগ্রি। এখানে লোন পেয়ার নাই, 109 ডিগ্রি 28 মিনিট। এখন যদি তোমাকে বলে যে ভাই এদেরকে আপনি ক্রমানুসারে সাজান, তাহলে সবচেয়ে বেশি বন্ধন কোণ কার হবে, তুমি বলবা ভাই সহজ, এটা সবচেয়ে বেশি হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। সো এটা সবচেয়ে বেশি বন্ধন কোণ হবে, কারণ 180 ডিগ্রি বন্ধন কোণ, কোনো লোন পেয়ার নাই, বোরন ট্রাইক্লোরাইড, তারপর কি হবে 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, সো এবার আমরা যদি আরেকটা সলভ করি, একটু খেয়াল করো, ধরো আমি এখানে দিলাম CH4, CCl4, তারপর ধরো CBr4, এরকম দিলাম, ঠিক আছে। এবার এদের বন্ড অ্যাঙ্গেলের মধ্যে তোমাকে সম্পর্ক স্থাপন করতে বলছে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, সো আগের মতোই সংকরণ বের করব। সো এটার ক্ষেত্রে সংকরণ কি হবে SP3, এটার ক্ষেত্রেও সংকরণ কি হবে SP3, এটার ক্ষেত্রেও সংকরণ কি হবে SP3 হবে। হ্যাঁ ভাই, আনডাউটেডলি SP3 হবে, তুমি বের করে চাইলে দেখতে পারো, সবার ক্ষেত্রে SP3 হবে। আচ্ছা, কারণ 4 4 8 4 4 8 4 4 8 ভাগ 2, তাহলে 4ই আসবে, তার মানে SP3। ওকে, সো এখানে আমরা লোন পেয়ারটা বের করে ফেলি, প্রত্যেকবার লোন পেয়ারটা বের করে ফেলবো। লোন পেয়ার 0, লোন পেয়ার 0, লোন পেয়ার 0, লোন পেয়ার 0। তাহলে এখন তুমি দেখো, একটু খেয়াল করে দেখো, লোন পেয়ার 0 আসছে, তার মানে কি নো চিন্তা ডু ফুর্তি, নো চিন্তা ডু ফুর্তি, ডু ফুর্তি, ডু ফুর্তি। তাহলে বন্ড অ্যাঙ্গেল এখানে কত হবে 109.5 ডিগ্রি, এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে 109.5 ডিগ্রি, এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে 109.5 ডিগ্রি। তাহলে এদের বন্ড অ্যাঙ্গেলটা কি হবে ভাই, এদের বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, সমান হবে, সমান হবে, কোনো লোন পেয়ার নাই, এদের বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, সমান হবে। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। মানে তুমি জাস্ট এই সবগুলা রুলস আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাই দিব কিভাবে অ্যাপ্লাই করতে হয়, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, এবার ধরো আমরা আরেকটা করি, ধরো আমি 3 নাম্বার BF3, তারপর দিলাম BCl3, তারপর ধরো দিলাম BBr3, তারপর দিলাম BI3, বোরন আয়োডাইড। ওকে, সো এবার এদের ক্ষেত্রে আমাকে বললো যে ভাই এদের বন্ধন কোণের কি অবস্থা হবে একটু বলেন আমাকে, আমরা কিন্তু বন্ড অ্যাঙ্গেল পড়তেছি এখনো, ঠিক আছে। সো খেয়াল করো, এদের ক্ষেত্রে সংকরণ হবে SP2, এটার ক্ষেত্রেও সংকরণ কি হবে SP2, তুমি চাইলে বের করতে পারো, এটারও সংকরণ SP2, এটারও সংকরণ কি ভাই SP2। আচ্ছা হইলো, এবার তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, লোন পেয়ার কার কটা। সো এখানে এটার কোনো লোন পেয়ার আছে, কেন্দ্রীয় পরমাণু, আমরা কিন্তু লোন পেয়ার বের করি কেন্দ্রীয় পরমাণু, লোন পেয়ার 0, লোন পেয়ার এখানেও এটার কত 0, এখানেও এটার লোন পেয়ার কত ভাই 0। তাহলে সবার লোন পেয়ার কি চলে আসছে, সমান চলে আসছে, সবার লোন পেয়ার কি চলে আসছে, সমান চলে আসছে। এটার মানে কি ভাই, তোমার জীবন যুদ্ধে তুমি অনেক আগায় গেছো। কি আগায় গেছো বলো তো, SP2, তার মানে এটা কত ডিগ্রি 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও কি ভাই
ডিগ্রি, এটাও কি ভাই 120 ডিগ্রি। তাহলে এদের মধ্যে তোমার যদি বলা হয় এখন বন্ধন কোণের মানের হিসাবে যদি চিন্তা করেন ভাই, এরা কি হবে? এরা সবাই কি হবে ভাই? সমান হবে। এরা সবাই সমান হবে। ওকে, সো আমরা এবার পরের এক্সাম্পলটাতে চলে আসি। আমরা কিন্তু অলরেডি 3টা এক্সাম্পল করে ফেললাম। সো এবার আমরা যদি একটু চিন্তা করি, ধরো CH3Cl আর ধরো এখানে দিলাম আমি CH3F, এই দুটার ক্ষেত্রে কি চিন্তা করব? সো এইখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এই বান্দা কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এই বান্দাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কেন ভাই? দেখাচ্ছি ভাই, একটু দেখো। সো ফার্স্টে আমরা যেটা বের করব সেটা সংকরণ বের করে ফেলবো। সো এখানে সংকরণ কি হবে? sp3, এখানেও সংকরণ কি হবে? sp3। ওকে, হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার তুমি একটু খেয়াল করো, এখানে লোন পেয়ার কত? 0। এখানেও লোন পেয়ার কত ভাই? এখানেও লোন পেয়ার 0। তাহলে এখন আমি যদি চিন্তা করি বন্ড অ্যাঙ্গেল, সো বন্ড অ্যাঙ্গেল তুমি দেখো sp3 লোন পেয়ার 0, তাহলে বন্ড অ্যাঙ্গেল স্বাভাবিকভাবেই কত হবে? 109.5 ডিগ্রি। এরপরে এখানেও কি হবে? 109.5 ডিগ্রি। হ্যাঁ হয়েছে। এইবার একটু ঝামেলা হয়েছে, এখানে একটা সূক্ষ্ম ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে জানো? তোমাকে যদি বলি এদের স্ট্রাকচারটা যদি আঁকো তাহলে তুমি বুঝবা সূক্ষ্ম কি ঝামেলাটা হয়েছে। ধরো আমি তোমাকে বললাম এখানে ক্লোরিন আর এখানে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? এবার ধরো আমি কার্বন, এখানে ফ্লোরিন, এখানে হাইড্রোজেন, এইখানে হচ্ছে হাইড্রোজেন। এবার একটা মজার কাহিনী একটু খেয়াল করো, তোমরা একটু দেখো, জাস্ট খেয়াল করো। এখানের এই ক্লোরিনটা কিন্তু হচ্ছে সারাউন্ডিং অ্যাটম। কি অ্যাটম ভাই? সারাউন্ডিং অ্যাটম। এই ফ্লোরিনটাও কি? সারাউন্ডিংস অ্যাটম। এখন এখানে আমি যদি তোমাকে বলি কখনো, দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেল অনেক রকম আছে। একটা অ্যাঙ্গেল যদি আমি বলি, এখানে ধরো ক্লোরিন, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে হাইড্রোজেন, এই অ্যাঙ্গেলটা। আর এখানে যদি বলি ফ্লোরিন, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে হাইড্রোজেন। এখন এই দুটার মধ্যে কোন অ্যাঙ্গেলটা বড় হবে, কোন অ্যাঙ্গেলটা ছোট হবে, এটা হচ্ছে তোমার ভাবনার বিষয়। সো তুমি একটু খেয়াল করে দেখো, এখানে এটা তো আমার সারাউন্ডিং অ্যাটম, এটাও আমার কি? সারাউন্ডিং অ্যাটম। তাহলে কার সাইজ এখানে বড়, কার সাইজ বড়? তো তুমি বলবো ভাই এটার সাইজ হচ্ছে স্মলার, এটার সাইজ কি একটু ছোট না তুলনামূলক? তাহলে এটার সাইজ কি? তুলনামূলক ছোট। আর এখানে যে ক্লোরিন আছে এটার সাইজটা কি? মোটামুটিভাবে বিগার, মোটামুটিভাবে কি বড়? এটা কি বিগার না ভাই? হ্যাঁ ভাই বিগার। তাহলে এই দুটার মধ্যে এখন কোনটার কোন বড় হবে? এই দুটার মধ্যে কোন কোণের মানটা বড় হবে? এই দুটার মধ্যে তোমার যদি কখনো বলে, তুমি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এটার সাইজ বড়, তাহলে এটার বন্ধন কোণটাও কি হবে? বড় হবে। তাহলে এই বন্ধন কোণের মানটা বড় হবে। ওকে, সো আশা করি আমরা এটা মোটামুটি বুঝছি। এটা কিন্তু একটু ঝামেলা যাক, সো আশা করি তোমরা এটা মনে রাখতে পারবা। এটা কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এখানে বন্ধন কোণ কোনটা বড় কোনটা ছোট, এটা খেয়াল করার জন্য আমাকে সারাউন্ডিং অ্যাটমের সাইজ দেখতে হয়। যার সাইজ বড় হবে তার বন্ধন কোণটা কি হবে? বড় হবে। আচ্ছা, সো আমরা এক কাজ করি। আচ্ছা, সো এবার আমরা এখানে 5 নাম্বার একটা ব্যাখ্যা পড়ে ফেলি। 5 নাম্বার, ধরো মিথেন, তারপর হচ্ছে অ্যামোনিয়া NH3, তারপর হচ্ছে পানি, ঠিক আছে? সো এটা কিন্তু আমার কাছে বেশ ইজিয়ার। কেন ভাইয়া? এটা কিন্তু আমরা কি করছি এটা এখনো? না, মনে হয় আমরা এটা এখনো করি না, আমরা শুধু রুলসটা শিখছি, আমরা এখনো এটা করি নাই। সো দেখো এটা সংকরণ কি ভাইয়া? এটা সংকরণ sp3, এটা সংকরণ কি sp3, এটা সংকরণ কি sp3। এবার দেখো লোন পেয়ার, এখানে লোন পেয়ার নাই, 0। এখানে লোন পেয়ার একটা, এখানে লোন পেয়ার দুইটা। তাহলে এখন বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109.5 ডিগ্রি। এখানে কি হবে? 107 ডিগ্রি। ওই যে আড়াই ডিগ্রি করে কমতে থাকবে, 104.5 ডিগ্রি। তাহলে বন্ড অ্যাঙ্গেল কার বেশি হবে? মিথেন, তারপর অ্যামোনিয়া, তারপর হচ্ছে পানি। এখানে তুমি কি দেখলা? এখানে কিন্তু নচিন্তা ডুফুর্তি না, লোন পেয়ার আছে। লোন পেয়ার কিন্তু কিনা সেম না, সো এখানে তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। লোন পেয়ার যত বাড়তেছে দেখো বন্ড অ্যাঙ্গেল তত কমতেছে। সো এখানে লোন পেয়ার যত বাড়তেছে বন্ড অ্যাঙ্গেল তত কি হইতেছে? কমতেছে। সো এইটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়েছে। আশা করি সবাই এটা বুঝছো। আচ্ছা থাক, এটা না করি, এটা এনেই থাক। আশা করি সবাই এটুকু বুঝতে পারছি। সো আমরা এবার পরেরটাতে চলে যাই। এবার ধরো তোমাদেরকে বললাম NH4+ H3O+, ঠিক আছে? এবার এই দুটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এই দুটার মধ্যে কার বন্ধন কোণ বড় হবে, সমান হবে নাকি ছোট হবে, এটা বের করব। সো আমরা এখানে ফার্স্টে কি করব? সংকরণ বের করব, লোন পেয়ার বের করব। সো এখানে সংকরণ হচ্ছে sp3, এখানে সংকরণ হচ্ছে sp3। ওকে, লোন পেয়ার এখানে নাই, 0। এখানে লোন পেয়ার একটাস, এখানে লোন পেয়ার একটাস। তুমি চাইলে করে দেখতে পারো, x - m - d, x এর ভ্যালু 4, m এর মান হচ্ছে 3, তাহলে 4 - 3
ডি তো 0, তাহলে ডি এর মান 0, তাহলে 4 - 3 = 1। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল, যেহেতু লোন পেয়ার 0, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109.5 ডিগ্রি। এখন তোমাদেরকে আমি শিখাইছিলাম যখন sp3 সংকরণ হবে, যদি একটা লোন পেয়ার আসে, এটা কি হয়ে যাবে? 2.5 ডিগ্রি কমায় ফেলবে, তাহলে এটা কি লিখবো? ক্লোজ টু 107 ডিগ্রি, ক্লোজ টু 107 ডিগ্রি, মানে 107 ডিগ্রির খুব কাছাকাছি। তাহলে এখন 107 ডিগ্রির খুব কাছাকাছি, এটার মানে কি? তাহলে এই দুটোর মধ্যে কোনটার বন্ধন কোণ বেশি হবে? এটার বন্ধন কোণ বেশি হবে, বোঝাই যাচ্ছে। ওকে, সো আমরা এটা গেল। এবার এর পরেরটাতে আসি। এবার দেখো সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে SO4 2-। এটার ক্ষেত্রে চিন্তা করি, দেখো এটার ক্ষেত্রে চিন্তা করি। সো আমরা আগের মতোই ফার্স্টে সংকরণ বের করব। এটা হচ্ছে 6/2, তাহলে এটা হচ্ছে sp2, এটা হচ্ছে 6/2, তাহলে এটাও sp2, এটা হচ্ছে sp3। লোন পেয়ার বের করে ফেলি, চলো তো লোন পেয়ার বের করে ফেলি, লোন পেয়ার বের করে ফেলি। এখানে লোন পেয়ার হচ্ছে x - m, তাহলে 3 - 0 - 2, তাহলে লোন পেয়ার হচ্ছে এখানে একটা, এখানে হচ্ছে একটা, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, কত? x - m - d, d এর ভ্যালু হচ্ছে এই পিটাকে একটু ভালো করে লিখি, রাগ করবে পিটা, এটা হচ্ছে sp2, তাহলে এখানে লোন পেয়ার হচ্ছে x - m - d, তাহলে x এর ভ্যালু হচ্ছে এখানে আমার 3 - m 0, d এর ভ্যালু হচ্ছে 3, তাহলে লোন পেয়ার 0। এইখানে লোন পেয়ার হচ্ছে সালফারের ক্ষেত্রে x - m - d, এখানেও লোন পেয়ার 0, তাহলে এখানে লোন পেয়ার ভ্যালু বের করে ফেললাম আমরা। ঠিক আছে, এবার আমাকে ঠান্ডা মাথায় বন্ড অ্যাঙ্গেলগুলো বের করতে হবে। সো একটু খেয়াল করো, এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? এখানে লোন পেয়ার আছে 120 ডিগ্রি থেকে কি হবে? কম হবে, তাহলে এখানে কি লিখবো? 120 ডিগ্রি এর কম, 120 ডিগ্রি এর কম। আর এখানে কি লিখবো? এখানে লিখবো 120 ডিগ্রি। আর এখানে কি লিখবো? লোন পেয়ার নাই, তাহলে এখানে কি লিখবো? 109.5 ডিগ্রি। কারণ লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যায়? কমে যায়। আমরা কিন্তু এটা জানি, লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমে যায়। তাহলে এখানে লোন পেয়ার নাই, তাহলে নো চিন্তা ডো ফুর্তি, এখানে লোন পেয়ার একটা আছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। তাহলে কার বন্ড অ্যাঙ্গেল বেশি হলো? এখানে কার বন্ড অ্যাঙ্গেল বেশি হলো? সালফার ট্রাইঅক্সাইডের বেশি হয়েছে। কার থেকে? সালফেটের থেকে। আবার তারপর কি? তাহলে এখানে যদি লিখতে চাই, এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা আমরা যদি চিন্তা করি, সালফার ট্রাইঅক্সাইডের সবচেয়ে বেশি। তারপর কি আসছে? তারপর আসছে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপর আসছে হচ্ছে সালফেট SO4 2-। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো এটা হচ্ছে গেল। এবার হচ্ছে যদি 8 নম্বরে আসি, দেখো OH2, OF2, OBr2, OCl2, এটা একটু চেঞ্জ করে দিই, এখানে লিখি OF2 আর এখানে লিখি হচ্ছে OH2, নিচে নিয়ে আসি, এটারে বেশি উপরে চলে গেছে। সো এবার আমরা হচ্ছে ফার্স্টে হাইব্রিডাইজেশনগুলো বের করে ফেলি, হাইব্রিডাইজেশন। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এটার হাইব্রিডাইজেশন কী হবে? sp3, এটার হাইব্রিডাইজেশন, এটা কিন্তু পানি, OH2 মানে পানি, sp3, এটাও কি sp3, এটাও কি sp3। আচ্ছা, লোন পেয়ার বের করি, লোন পেয়ার সেন্ট্রাল অ্যাটমে। এখানে লোন পেয়ার কয়টা? এখানে লোন পেয়ার হচ্ছে 2টা, এখানেও লোন পেয়ার, এখানেও লোন পেয়ার কয়টা? 2টা, এখানেও লোন পেয়ার কয়টা? এখানেও লোন পেয়ার 2টা, এখানেও লোন পেয়ার কয়টা? 2টা। এবার দেখো সংকরায়ন এবং হাইব্রিডাইজেশন সেম, সংকরায়ন এবং হাইব্রিডাইজেশন কি সেম। এবার একটা জিনিস খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, পানি কিন্তু তুমি অলরেডি জানো কত ডিগ্রি? 104.5 ডিগ্রি, এটা কিন্তু তুমি অলরেডি জানো। পানি কত জানো? 104.5 ডিগ্রি, তুমি এটা জানো? হ্যাঁ ভাই, এটা জানি, 104.5 ডিগ্রি, এটা আমি অলরেডি জানি। এখন দেখো সংকরণও সেম, লোন পেয়ারও সেম, তাহলে আমরা কি জানি? সংকরণ এবং লোন পেয়ার দুটোই সেম হয়ে যায় থাকে, তাহলে আমরা কি জানি? মনে আছে? আমরা একটু জানি কিন্তু। দেখো আমি তোমাদের একটু দেখাই, যখন সংকরণ এবং লোন পেয়ার সেম হয়ে যাবে, তখন বন্ধন কোণ হবে সারাউন্ডিংস অ্যাটম, যেটা আছে সারাউন্ডিংস অ্যাটমস, একটু খেয়াল করো, সারাউন্ডিংস অ্যাটমের সাইজের সাথে তার সম্পর্কটা কিরকম? সমানুপাতিক। সো বন্ধন কোণ হচ্ছে সারাউন্ডিংস অ্যাটমের সাইজের সাথে সমানুপাতিক। তাহলে আমরা যদি এখন চিন্তা করি, সারাউন্ডিংস অ্যাটমের সাইজ যত বাড়বে তার বন্ধন কোণ তত বাড়বে। তাহলে এখন একটু চিন্তা করো, এই যে দেখো এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ফ্লোরিন থাকলে কিন্তু আবার সারাউন্ডিংস অ্যাটমে বন্ধন কোণ কমে যায়, এটা আমরা পড়ছিলাম, মনে করে দেখো, এটা আমরা মনে রাখতে বলছিলাম যে যদি কোথাও এই যে এখানে বলছিলাম কোথাও, এই যে সারাউন্ডিংস অ্যাটমে যদি ফ্লোরিন থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেল মাস্ট কমবে, এটা বলছিলাম। আর এই যে এই রুলসটা বলছিলাম যে সাইজ অফ সারাউন্ডিংস অ্যাটমের সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। তাহলে এখানে একটু চিন্তা করো, এখানে সারাউন্ডিংস অ্যাটমটাকে, এখানে হচ্ছে ফ্লোরিন, এটা সাইজ, এটা যেহেতু ফ্লোরিন, তাহলে বন্ড অ্যাঙ্গেল অবশ্যই কমবে। আচ্ছা গেল। এবার এখানে দেখো তো সারাউন্ডিংস অ্যাটমসকে, এখানে দেখো তো সারাউন্ডিংস অ্যাটমকে, হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, ওকে গেল। এখানে হচ্ছে ব্রোমিন, সাইজ বাড়তেছে, হ্যাঁ ভাই বাড়তেছে। এখানে ভাই? এখানে হচ্ছে ক্লোরিন, সাইজ বাড়তেছে, হ্যাঁ ভাই বাড়তেছে, তাহলে সাইজ বাড়তেছে। তাহলে বন্ড অ্যাঙ্গেলের তুমি যদি চিন্তা করো, বন্ড অ্যাঙ্গেলের যে সিরিজটা, সেই সিরিজটা কীরকম হবে? আস্তে আস্তে ওইদিকে বাড়তে থাকবে, তাহলে এটা বড়, তারপর এটা বড়, তারপর হচ্ছে এটা বড়। ফ্লোরিন থাকলে কিন্তু বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি কম হবে। সারাউন্ডিংস অ্যাটমে যদি কোথাও ফ্লোরিন থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেল কিন্তু অনেক কমে যাবে। বাট এখানে দেখো যত সাইজ বাড়তেছে সারাউন্ডিংস অ্যাটমের, তাহলে বন্ড অ্যাঙ্গেল কি হতেছে? বাড়তেছে। তাহলে এই ক্ষেত্রে কোন রিলেশনটা ইউজ করলাম? বন্ড অ্যাঙ্গেল সমানুপাতিক সাইজ
অফ সারাউন্ডিংস অ্যাটম, এটা ইউজ করলাম। ঠিক আছে, সো এটাকে আমি এবার একটু উপরে তুলে দিই। সো আমাদের এইটা ডান। এবার হচ্ছে আমরা 9 নম্বরে যাই। এবার 9 নম্বর করব। এবার ধরো হচ্ছে SiO4 মাইনাস PO4 3 মাইনাস ClO4 মাইনাস, আর এটা হচ্ছে SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস। সো এদের ক্ষেত্রে করব। সো এবার তুমি যদি এখানে চিন্তা করো, বন্ড অ্যাঙ্গেলগুলো বের করতে হবে, রিলেশনগুলো মানে কোনটা বড় কোনটা ছোট এটা চিন্তা করতে হবে। এটা কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি, হ্যাঁ এটা অ্যাপ্লাই করছি। আর এই যে ফ্লোরিন যেহেতু আছে, এটা তো আশা করি বুঝছিলাম, ফ্লোরিন থাকলে বন্ড অ্যাঙ্গেল কমে যায়, এটা শিখাইছিলাম। সো এবার একটু খেয়াল করো, এই ক্ষেত্রে তাহলে 4 সিলিকন 14 নম্বর গ্রুপ, তাহলে বাইরে 4টা থাকবে। তাহলে আমি যদি চিন্তা করি এখানে ফসফরাস হচ্ছে 15 নম্বর গ্রুপ, তাহলে এখানে সংকরায়নটা কীরকম হবে আমরা যদি চিন্তা করি, এটা 4 মাইনাস SiO4 4 মাইনাস SiO4 4 মাইনাস SiO4 4 মাইনাস PO4 3 মাইনাস 15 আর 5 আর 3 8, এখানে হচ্ছে 7 আর 1 8, আর এখানে হচ্ছে 6 আর 2 8। হ্যাঁ, সো সংকরণ হচ্ছে sp3, এটা সংকরণ sp3, এটারও সংকরণ কি sp3, এটারও সংকরণ কি ভাইয়া sp3, এটারও সংকরণ কি আসছে sp3 আসছে। আচ্ছা, লোন পেয়ার বের করে ফেলি, x মাইনাস m মাইনাস d, তাহলে লোন পেয়ার হচ্ছে 0, লোন পেয়ার হচ্ছে 0, এখানে লোন পেয়ার হচ্ছে x মাইনাস m মাইনাস d, এখানেও লোন পেয়ার হচ্ছে 0, এগুলো আমরা করছি একটা। এখানেও লোন পেয়ার কি ভাই, লোন পেয়ার এখানেও 0, লোন পেয়ার 0, এখানে তুমি যদি লোন পেয়ার বের করো এখানেও কি আসবে, লোন পেয়ার 0 আসবে। সো সব জায়গায় লোন পেয়ার 0 আসছে, sp3, তাহলে বন্ড অ্যাঙ্গেল এগুলো কি হবে, বন্ড অ্যাঙ্গেল এগুলো সমান হবে। সো যখন তুমি দেখতেছো সংকরণ এবং লোন পেয়ার সমান, তখন তুমি একটু সাবধানে চিন্তা করবা, লোন পেয়ার না থাকলে কিন্তু সবাই সমান। খেয়াল করো এই দুইটা জিনিস একটু ভালো করে খেয়াল করবা। এখানে কিন্তু লোন পেয়ার নাই, তাই তোমাকে নো চিন্তা ডো ফুর্তি। এখানে সংকরায়ন সেম, লোন পেয়ারও সেম, সংকরায়ন সেম, লোন পেয়ার সেম, বাট কাহিনী হচ্ছে এখানে তো লোন পেয়ার নাই ভাইয়া। তাহলে যেহেতু লোন পেয়ার নাই, তাই আমার বন্ধন কোণটা সমান হয়েছে। বাট যদি লোন পেয়ার সমান হয় কিন্তু লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, তাহলে তোমাকে দেখতে হবে সারাউন্ডিংস অ্যাটমের সাইজ। সারাউন্ডিংস অ্যাটমের সাইজ যত বাড়বে তার বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। আচ্ছা, তারপর এইখানে আমরা কি দেখছিলাম, এখানে দেখছিলাম যে লোন পেয়ার যদি বাড়তে থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেলের রিলেশনটা কিরকম, এটাও আশা করি বুঝতে পারছি। সো এবার হচ্ছে আমরা 10 নম্বরে চলে আসি। আচ্ছা, সো ধরো আমি এরকম চিন্তা করলাম H2O, তারপর ধরো দিলাম CH3 2O, তারপর দিলাম C2H5, এটা 2, তারপর হচ্ছে O। এবার একটু খেয়াল করো, এখানে আমার সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। সো এটা অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। সো আমরা যদি সংকরণ বের করি, সংকরণ হচ্ছে sp3, এখানেও সংকরণ হচ্ছে sp3, একটু মনোযোগ দিও ভাইরা, এখানেও সংকরণ কি sp3। এবার তোমরা আগেরটার সাথে রিলেট করতে পারবা, আগেরটার সাথে রিলেট করতে পারবা। তুমি একটু খেয়াল করো ভাইয়ারা, এখানে লোন পেয়ার কয়টা, এখানে লোন পেয়ার অক্সিজেনের 2টা, এখানে লোন পেয়ার x মাইনাস m মাইনাস d, আর তো কিছু নাই। ওকে, সো এইখানে লোন পেয়ার, এখানেও লোন পেয়ার হচ্ছে 2টা, এখানেও লোন পেয়ার কয়টা, 2টাই আছে ভাইয়া, ঠিক আছে, x মাইনাস m মাইনাস d। ওকে, এইবার আমরা যদি এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, খেয়াল করো ভাইরা, তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো, এখানে দেখো, এখানে দেখো, সংকরায়ন এবং লোন পেয়ার সেম, সংকরায়ন এবং লোন পেয়ার সেম, সংকরায়ন এবং লোন পেয়ার সেম, কিন্তু লোন পেয়ার কিন্তু 0 না, লোন পেয়ার কিন্তু আছে। এই ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে, সাইজ অফ সারাউন্ডিং অ্যাটম। আমরা কি জানি, সারাউন্ডিং অ্যাটমের সাইজ অফ সারাউন্ডিং অ্যাটম যত বাড়ে তার বন্ড অ্যাঙ্গেল কি হয়, বন্ড অ্যাঙ্গেল তত। দেখো সারাউন্ডিং অ্যাটমের সাথে সাইজের সাথে রিলেশনটা কিরকম ছিল, তোমরা একটু দেখো, সাইজ অফ সারাউন্ডিং অ্যাটমের সাথে বন্ড অ্যাঙ্গেলের রিলেশনটা ছিল হচ্ছে সমানুপাতিক সম্পর্ক ছিল। তাহলে সাইজ অফ সারাউন্ডিং অ্যাটম যত বাড়বে তার বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে, তার বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া সারাউন্ডিং অ্যাটমের সাইজ কি মানে বাড়তেছে, এটা একটু দেখেন। তুমি যদি এটা স্ট্রাকচার রাখো তাহলে বুঝে যাবা। দেখো এটা স্ট্রাকচার কিন্তু এরকম, এই যে এরকম, হ্যাঁ এটা স্ট্রাকচার হচ্ছে অর্গানিকের, তো C2H5 সাইজ অবশ্যই বেশি, ও C2H5, তুমি দেখো সারাউন্ডিং অ্যাটমের সাইজ অনেক বেশি, তাহলে বন্ড অ্যাঙ্গেল এটার বেশি হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। ওকে, সো যদি এটা বুঝে থাকি আমরা, এটাকে আমরা একটু উপরে তুলে দিই। ওকে, সো এবার আমরা হচ্ছে পরেরটা একটু করি, 11 নম্বর। ধরো NH3 PH3 ASH3 SbH3, ধরো এরকম দিলাম, ঠিক আছে। সো এবার আমরা যদি এদের সংকরণটা বের করি, সবার সংকরণ বের করি, চলো। এটার সংকরণ sp3, এটার সংকরণ sp3, এটার সংকরণ sp3, এটার সংকরণ কি ভাই sp3। লোন পেয়ার এখানে একটা, এখানেও লোন পেয়ার একটা, এখানে লোন পেয়ার একটা, এখানে লোন পেয়ার একটা। এবার তুমি একটু খেয়াল করো, তাহলে এখানে বন্ধন কোণ কিরকম হবে, তুমি বলবা ভাই sp3 লোন পেয়ার একটা, sp3 লোন পেয়ার একটা, sp3 লোন পেয়ার একটা, sp3 লোন পেয়ার একটা, তাহলে তো সংকরণ আর লোন পেয়ার সমান হয়ে গেছে। তাহলে এখন আমাকে কি দেখতে হবে, সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম
অথবা সাইজ অফ সারাউন্ডিং অ্যাটম, অথবা ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম, অথবা ইলেকট্রোনেগেটিভিটি অফ সারাউন্ডিং অ্যাটম। এখন তুমি যদি এখানে বন্ধন কোণগুলো দেখো, বন্ধন কোণের ভ্যালু কীরকম হয় সেটা একটু তোমাকে বলি। এখানে যে নিয়মটা আছে, এখানে কিন্তু দেখো সারাউন্ডিং অ্যাটমগুলো কি, সারাউন্ডিং অ্যাটম এটা কি হয়ে গেছে, সেম। সারাউন্ডিং অ্যাটম কি হয়ে গেছে, সেম। তাহলে তোমাকে দেখতে হবে সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের সাথে রিলেশনটা কীরকম, সেন্ট্রাল অ্যাটমের সাথে দেখো রিলেশনটা দেখে আসি চলো। সেন্ট্রাল অ্যাটমের সাইজের সাথে রিলেশনটা কীরকম, ব্যস্তানুপাতিক। দেখছো সেন্ট্রাল অ্যাটমের সাথে সাইজের রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে চলো যাই রিলেশন। তাহলে সেন্ট্রাল অ্যাটম এখানে সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে। এই হচ্ছে রিলেশন, সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে, তাহলে এটার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, তারপর এটা, কারণ এই বরাবর সাইজ বাড়তেছে, এটার সাইজ সবচেয়ে বেশি, কিন্তু এটার সাইজ সবচেয়ে বেশি, তাহলে এটার বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে কম। সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে। তুমি যদি ভ্যালুগুলো দেখো, এটার ভ্যালু হচ্ছে 160 ডিগ্রি, এটা হচ্ছে 93 ডিগ্রি, এটা হচ্ছে 92 ডিগ্রি, এটা হচ্ছে 91 ডিগ্রি। যদিও আমরা একটু পরে দেখব এখানে আসলে কোনো হাইব্রিডাইজেশন হয় না, এখানে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে একজন সায়েন্টিস্ট আছে, তার ড্রাগোস রুল বলে, সেই ড্রাগোস রুল ফলো করে এখানে, ঠিক আছে। সো আমরা এটা একটু পরে দেখতেছি, একটু পরে এটা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো এখানে যে হাইব্রিডাইজেশন হয় সেটা হচ্ছে ড্রাগোস রুলকে ফলো করে। একইভাবে ধরো আমি আরেকটা যদি করি, একটু দেখো, আমরা হচ্ছে 12 নম্বরে যদি যাই, এবার H2O, H2S, H2Se, H2Te, ঠিক আছে। সো এবার খেয়াল করো, এদের সংকরণ কি, sp3, এটার সংকরণ কি sp3, এটারও সংকরণ কি ভাইয়া sp3, এটারও সংকরণ কি sp3। লোন পেয়ার এখানে দুইটা, এখানেও লোন পেয়ার কয়টা, দুইটা, এখানেও লোন পেয়ার কয়টা, দুইটা, এখানেও লোন পেয়ার কয়টা ভাইয়া, দুইটা, ঠিক আছে। এই যে দেখো, তাহলে সংকরণ এবং লোন পেয়ার সমান, তাহলে এখন বন্ধন কোণ কাগড়ে দিয়ে দেখবো। দেখো সারাউন্ডিং অ্যাটমও সেম, সারাউন্ডিং অ্যাটম যারা আছে এরা সবাই সেম। দেখো সারাউন্ডিং অ্যাটম সবাই হচ্ছে হাইড্রোজেন, সারাউন্ডিং অ্যাটম সবাই কি হাইড্রোজেন। এখন সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে, তাহলে সবচেয়ে বেশি বন্ড অ্যাঙ্গেল কার হবে, পানি। সবচেয়ে বেশি বন্ড অ্যাঙ্গেল কার হবে, পানির সবচেয়ে বেশি বন্ড অ্যাঙ্গেল কী হবে, আমি কি জানি, সেন্ট্রাল অ্যাটমের সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে। তাহলে এটার বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি, তারপর এটা। তুমি যদি দেখো এটার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 104.5 ডিগ্রি, এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল হয় 93 ডিগ্রি, এটার ক্ষেত্রে 92 ডিগ্রি, এটার ক্ষেত্রে মোটামুটি হবে 91 ডিগ্রি। এই যে দেখো এটা ক্লোজ টু 90 ডিগ্রি। যাই হোক সমস্যা, আমরা এটা পরে পড়বো, এটা হচ্ছে সেই ড্রাগোস রুলই। সো এখান থেকেও কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারি যে সেন্ট্রাল অ্যাটমের সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল কী হয়ে যাবে, তত কমে যাবে। আশা করি তোমাদের কিছুটা বুঝাইতে পারছি বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করি। সো যখন আমাকে বলা হবে কোনো একটা বন্ড অ্যাঙ্গেল বের করতে, তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সবগুলা অ্যাপ্লাই করে আগাইতে হবে। আর কিছু জিনিসপত্র হচ্ছে আমার একটু মনে রাখতে হবে এমসিকিউ পারপাসে, কারণ মাঝে মাঝে এমসিকিউ চলে আসে যে এইখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে, এইখানে বন্ড অ্যাঙ্গেল এটার জন্য কত হবে, এগুলো একটু মনে রাখতে হবে। সো যেহেতু আমরা এই যে দেখো এইখানে আমরা বেসিক্যালি একটা রুলসের কথা বলতেছিলাম, এই রুলসটার নাম হচ্ছে ড্রাগোস রুল। সো আমরা চলো একটু ড্রাগোস রুলটা একটু পড়ি, ড্রাগোস রুল এটা একটু পড়ি। দেখো আচ্ছা, আমরা ড্রাগোস রুলটা পড়ে আসি আগে, চলো। এই যে ড্রাগোস রুল, সো আমরা ড্রাগোস রুলটা আগে পড়ি, চলো। ওকে, সো ড্রাগোস রুল কি বলা হয়েছে একটু খেয়াল করো। সো এখানে বলা হয়েছে, শর্তগুলো দেখো, কেন্দ্রীয় পরমাণুতে কমপক্ষে একটি মুক্ত জোড়া থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। কেন্দ্রীয় পরমাণুতে কমপক্ষে একটা মুক্ত জোড়া থাকতে হবে। তুমি একটু দেখো ভাইরা, সো এখানে দেখো নাইট্রোজেনের একটা মুক্ত জোড়া আছে, এই যে দেখো একটা মুক্ত জোড়া আছে, এইখানেও মুক্ত জোড়া আছে, এইখানেও মুক্ত জোড়া আছে, কমপক্ষে একটা। তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি একটা গ্রুপের চিন্তা করলাম, আর এই পাশে হচ্ছে আরেকটা গ্রুপ আছে। সো এখানে কমপক্ষে একটা, তার মানে দুইটার বেশি থাকতে পারে, তিনটাও হইতে পারে, চারটাও হইতে পারে, বাট কমপক্ষে একটা থাকতে হবে। তাহলে এখানে দুইটা আছে। সো আমরা আগে লোন পেয়ারগুলো দিই, লোন পেয়ারগুলো এখানে দেয়া নাই, দিলাম, এই দিলাম, ঠিক আছে, এই যে দিলাম। ওকে, পরে কি বলছে, কেন্দ্রীয় পরমাণু অবশ্যই তৃতীয় পর্যায় বা তার নিচে হতে হবে। এটার মানে কি, তৃতীয় পর্যায়ের নিচে, তৃতীয় পর্যায় বা তার নিচে। দেখো ফসফরাস এটা কিন্তু থার্ড পিরিয়ডের মৌল না, নাইট্রোজেন কিন্তু সেকেন্ড পিরিয়ড। নাইট্রোজেন কোন পিরিয়ড ভাই, সেকেন্ড। ফসফরাস থার্ড পিরিয়ড। আর্সেনিক এটা হচ্ছে ফোর্থ। অ্যান্টিমনি এটা হচ্ছে ফিফথ, তৃতীয় বা তার নিচের পর্যায়ে। অক্সিজেন খেয়াল করে দেখো, এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে, তার মানে এখানে ড্রাগোস রুল খাটবে না। তাহলে এখানে কি ড্রাগোস রুল খাটবে, তৃতীয় পর্যায়ে বা তার নিচে হবে, তাহলে এখানে ড্রাগোস রুল খাটবে না, বাট এইখানে ড্রাগোস রুল খাটবে, এইখানে ড্রাগোস রুল খাটবে, এইখানেও ড্রাগোস রুল খাটবে। বাট
এবার একইভাবে যদি এখানে চিন্তা করো অক্সিজেন এখানে কোন পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে এখানে কি ড্রাগস রুল খাটবে, উত্তর হচ্ছে না। সালফার তৃতীয় পর্যায়ে, তাহলে এখানে কি খাটবে, উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া খাটবে। সেলিয়াম এটা হচ্ছে ফোর্থ, তাহলে এইখানেও খাটবে। টেলোরিয়াম এটা হচ্ছে ফিফথ, তাহলে এখানে কি খাটবে, হ্যাঁ ভাইয়া এখানেও খাটবে। আচ্ছা গেল। পার্শ্ববর্তী পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা অবশ্যই 2.1 এর সমান হতে হবে। দেখো হাইড্রোজেনের সাথে কানেক্টেড আছে, হাইড্রোজেন সবাই দেখো হাইড্রোজেনের সাথে কানেক্টেড আছে, হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কত জানো? হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কত জানো তোমরা? 2.1। কার্বনের হচ্ছে 2.5, বাট হাইড্রোজেনের হচ্ছে 2.1। এইবার একটু খেয়াল করো, এই যে ড্রাগস রুল বলতেছে কোনো সংকরায়ন হবে না। ড্রাগস রুল বলতেছে যদি এইখানে এই তিনটা শর্তকে আপনি ফিল আপ করেন তাহলে কোনো সংকরায়ন হবে না। মানে যদি এই তিনটা শর্ত কেউ ফিল আপ করে তাহলে তাদের কোনো সংকরায়ন হবে না। তোমার মাথায় আসতে পারে ভাইয়া কোনো সংকরায়ন হবে না, এই কথাটার মানে কি? তার আগে তুমি একটু জিনিসটা চিন্তা করো, এখানে বন্ড অ্যাঙ্গেলগুলো একটু তুমি চিন্তা করো, বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুগুলো একটু দেখো। 93.8 ডিগ্রি, তারপর কি আছে 91.8 ডিগ্রি, তারপর আছে 91.3 ডিগ্রি, মোটামুটিভাবে এইরকম ভ্যালুগুলো আছে। তুমি দেখো তো এগুলা কি মোটামুটিভাবে কি 90 ডিগ্রির কাছাকাছি না, 90 ডিগ্রির কাছাকাছি না? দেখো তো 90 ডিগ্রির কাছাকাছি না? একইভাবে তুমি যদি একটু চিন্তা করো, দেখো ভাইয়া এখানে যদি চিন্তা করো, এখানে এই ভ্যালুটা কত, 92 ডিগ্রি, 91 ডিগ্রি, 89.5 ডিগ্রি, এগুলা কি 90 ডিগ্রির কাছাকাছি না 90 ডিগ্রি থেকে দূরে? 90 ডিগ্রি অনেক কাছাকাছি। এটার মানে কি জানো? 90 ডিগ্রির কাছাকাছি কোন অরবিটাল থাকে? তুমি বলবো ভাই 90 ডিগ্রির কাছাকাছি তো মনে হইতেছে px থাকে, তারপর হচ্ছে py থাকে, আর কে থাকে pz থাকে। তোমরা জানো কিন্তু px হচ্ছে x অক্ষ বরাবর, py হচ্ছে y অক্ষ বরাবর, pz হচ্ছে z অক্ষ বরাবর। এরা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এখন মানে কি সংকরণ হবে না? এটার মানে কি জানো? এই যে দেখো বিশুদ্ধ পারমাণবিক p অরবিটালের মাধ্যমে বন্ধন ঘটবে, বিশুদ্ধ পারমাণবিক p অরবিটালের মাধ্যমে বন্ধন ঘটবে, বিশুদ্ধ পারমাণবিক p অরবিটাল, বিশুদ্ধ p অরবিটাল। কেন? ওই যে বললাম যে 90 ডিগ্রি তুমি দেখেই বুঝে গেছো, তাহলে এখানে বিশুদ্ধ p অরবিটাল অংশগ্রহণ করবে, তার মানে এখানে সংকরণ হবে না। এবং একইভাবে এইভাবে বন্ধন কোণের মানটা কি হবে? প্রায় 90 ডিগ্রি, তার মানে এখানে কি হবে? ক্লোজ টু 90 ডিগ্রির ভ্যালু হবে, ক্লোজ টু 90 ডিগ্রি এই ভ্যালুটা অ্যাচিভ করবে। আশা করি তোমরা বুঝছো যে ড্রাগস রুল বেসিক্যালি কি বলে। ড্রাগস রুল বলে যে কেন্দ্রীয় পরমাণুতে যদি কারো একটা মুক্তজোট থাকে এবং মৌলটা যদি তৃতীয় পর্যায়ে বা তার নিচে হয় এবং তার সাথে সারাউন্ডিং অ্যাটম যদি হাইড্রোজেন হয়, সেই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো সংকরায়ন ঘটবে না এবং তাদের মধ্যে বিশুদ্ধ পারমাণবিক p অরবিটালের মাধ্যমে ওভারল্যাপ হয়ে বন্ধনটা গঠন হবে। পরবর্তী সময় তুমি যদি বন্ধন কোণ মেজারমেন্ট করো, যেহেতু বিশুদ্ধ পারমাণবিক p অরবিটাল অংশগ্রহণ করতেছে, তাহলে বন্ধন কোণের মানটা কি আসবে? 90 ডিগ্রির কাছাকাছি আসবে। আশা করি বুঝতে পারছো। ওকে, সো আমরা হচ্ছে আবার আগের মতো ফিরে যাই ওই জায়গাটায়। সো এই হচ্ছে সেই ড্রাগস রুলের কথাবার্তা। সো আমরা যদি শুরু থেকে একটু সাম আপ করি, এখানে কি পড়তে চাচ্ছিলাম আমরা, এটা একটু তোমাদেরকে দেখাই, একটু বলি, কারণ এটা একটু বেশ পেইনফুল কথাবার্তা। সো এখানে আমরা তোমাকে বন্ড অ্যাঙ্গেল মনে রাখার কিছু ট্রিক্স শেয়ার করছি। ট্রিক্সটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল সমানুপাতিক সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম, মানে কেন্দ্রীয় পরমাণুর সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে। এটা হচ্ছে একটা শর্ত, তুমি আলাদা আলাদা খাতায় লিখবা। সাইজ কেন্দ্রীয় পরমাণু যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে। তড়িৎ ঋণাত্মকতা সারাউন্ডিং অ্যাটমের যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে। তড়িৎ ঋণাত্মকতা সেন্ট্রাল অ্যাটমের যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। সাইজ অফ সারাউন্ডিং অ্যাটম হচ্ছে প্রতিবেশী পরমাণুর সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। সো এখন আমি এখানে কিছু এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করছি। লোন পেয়ার শূন্য হইলে কি হবে, লোন পেয়ার শূন্য না হইলে কি হবে, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবা এই জিনিসগুলো নিয়ে। এগুলো কিন্তু বেশ ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। তো তুমি যে চিন্তা ভাবনা মোটামুটি করে শেষ করতে পারো, তাহলে বন্ধন কোণ নিয়ে কিছু একটা আইডিয়া তোমার হয়ে যাবে। কিছু কিছু জায়গায় আমি আবারও বলতেছি ভাই, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে, কারণ এই জায়গাটা ঠান্ডা মাথায় ডিল করতে হয়। এবার দেখো আমরা তো ড্রাগস রুল পড়ে ফেললাম, এখন আমরা নিষ্ক্রিয় কিছু মৌল আছে সেই মৌলগুলো নিয়ে একটু আলোচনা করি। জ্যানন ডাইফ্লোরাইড, জ্যানন ট্রাইফ্লোরাইড আর হচ্ছে জ্যানন হেক্সাফ্লোরাইড। সো আমরা এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো জ্যানন ডাইফ্লোরাইড এটার মানে কি? তো তুমি যদি চিন্তা করো জ্যানন ডাইফ্লোরাইড, এটার মধ্যে যদি x এর ভ্যালু বের করো, 1/2 8 যোগ 2 10, 10 2 ভাগ 2, তাহলে এটা হচ্ছে 5। তাহলে এটা সংকরণ কি হবে?
sp3d আমরা দেখবো এটা পরের ক্লাসে, বাট আপাতত একটু আইডিয়া নিচ্ছি আর কি, ঠিক আছে। সো এইখানে দেখো লোন পেয়ার কয়টা আসে, লোন পেয়ার আসে এক্স মাইনাস এম মাইনাস ডি, ঠিক আছে। সো এক্স এর ভ্যালু কত পাইছো তুমি 5, এম এর ভ্যালু 2, ডি এর ভ্যালু 0, তাহলে এখানে লোন পেয়ার কয়টা, 3টা। লোন পেয়ার কয়টা পাইছো, 3টা পাইছো। তাহলে sp3d এর ক্ষেত্রে তার জিওমেট্রিটা কীরকম ছিল মনে থাকছে, তোমাদেরকে পড়াইছিলাম জিওমেট্রি কীরকম ছিল, ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিকোণাকার, ত্রিকোণাকার দ্বিপিরামিড, ঠিক আছে। এবার তুমি যদি তার শেপ চিন্তা করো, তার শেপ, এখন তুমি আমার বলো এখানে তার জিওমেট্রি আর শেপ কি সেম হবে? উত্তর হচ্ছে ভাই আমি তো দেখতে আছি এখানে লোন পেয়ার 3টা আছে, তাহলে জিওমেট্রি আর শেপ কি হবে না, সেম হবে না। এবং এখানে আমরা এটাও বলতে পারি কি কি ফোর্স আছে, তুমি কিন্তু বলতে পারবা ফোর্সের মান কিন্তু অনেক বেশি, লোন পেয়ার প্লাস লোন পেয়ার বন পেয়ার প্লাস বন পেয়ার বন পেয়ার, ঠিক আছে। সো এই যে দেখো তুমি অনেকগুলো ফোর্সের ভ্যালু এখানে পেয়ে গেছো, 3টা ফোর্স আছে। তো স্বাভাবিকভাবে যেহেতু এত ফোর্স আছে তাহলে তার শেপটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তার শেপটা হয়ে যায় লিনিয়ার। এটা কেন লিনিয়ার হয় আমরা কিন্তু বসাবো, যে লোন পেয়ার যখন বসাবো আমরা যখন পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার বের করবো তখন দেখবো এগুলো তোমাদের বুঝাই দিব। সো শেপটা কীরকম হবে, লিনিয়ার হবে। লিনিয়ার হবে মানে কি ভাইয়া, জেনন এই যেরকম থাকবে, ডাই ফ্লোরাইড হবে। সো আমাদের এই স্ট্রাকচারগুলো একটু মনে রাখতে হবে, নিষ্ক্রিয় মৌলের এই স্ট্রাকচারগুলো একটু মনে রাখতে হবে। সো জেনন ডাইফ্লোরাইডের স্ট্রাকচারটা কি, লিনিয়ার। এবার চলো তাহলে আমরা জেনন টেট্রাফ্লোরাইডটা করে ফেলি, জেনন টেট্রাফ্লোরাইড। এখানে কিন্তু এই জিনিসটা তোমাদের একটু পরে দেখবা যে দেখানো আছে sp3d2, এটা হচ্ছে সমতলে বর্গাকার হবে। আচ্ছা যাই হোক দেখো, সো আমরা এখানে বের করে ফেলি x = হাফ, m এর মান হচ্ছে 4, v এর মান হচ্ছে 8, তাহলে 6, 8 4 12, হ্যাঁ 6, তাহলে sp3d2 লোন পেয়ার কয়টা বের করি চলো, x - m - d, x হচ্ছে 6, m হচ্ছে 4, d হচ্ছে 0, তাহলে লোন পেয়ার হচ্ছে 2টা, লোন পেয়ার হচ্ছে 2টা। ওকে, তাহলে তার ফোর্স কি কি হবে সেটাও লিখে ফেলি, লোন পেয়ার 2টা তার মানে ফোর্স 3টাই হবে। ফোর্স হবে লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর আরেকটা ফোর্স হবে হচ্ছে বন্ড পেয়ার, আর এটা কি হবে বন্ড পেয়ার, গেল এটা। এবার এটার দেখো এটার জিওমেট্রিটা কীরকম হবে, এটার জিওমেট্রি sp3d2 এর জিওমেট্রি কীরকম, চতুর্ভুজাকার দ্বিপিরামিডীয় বা হচ্ছে অক্টাহেড্রাল, অষ্টস্থলকীয়, অষ্টস্থলকীয়। শেপ কীরকম আসবে, যেহেতু ভাইয়া এখানে তুমি দেখতে আসো 2টা লোন পেয়ার আছে তাহলে জিওমেট্রি আর শেপ কি হবে না, সেম হবে না, এটার শেপটা হবে স্কোয়ার প্ল্যানার। আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়ছিলাম তখন কিন্তু স্কোয়ার প্ল্যানার নিয়ে আমাদের আইডিয়া হয়েছিল, সো এটা ছিল স্কোয়ার প্ল্যানার। সো এটার স্ট্রাকচার যদি আঁকো, জেনন এই যে ভাইয়া টেট্রাফ্লোরাইড, এটা হচ্ছে জেনন টেট্রাফ্লোরাইড স্ট্রাকচার। এটা কেন এরকম হয়েছে, লোন পেয়ার কিভাবে কি হয়েছে এগুলো আমরা দেখবো পরের ক্লাসে, বাট আপাতত শুধু খালি বের করতেছে জিওমেট্রি আর শেপ। জিওমেট্রি অক্টাহেড্রাল, শেপ হচ্ছে স্কোয়ার প্ল্যানার মানে বর্গাকার সমতলীয়, আর এটা মানে অষ্টস্থলকীয়। লোন পেয়ার ফোর্স, লোন পেয়ার বন্ড পেয়ার ফোর্স, বন্ড পেয়ার ফোর্স, আর এখানে আমরা ভ্যালুগুলো বের করছি। এবার দেখো আচ্ছা আরেকটা রয়ে গেছে জেনন হেক্সাফ্লোরাইড, সেটা একটু বলে ফেলি এখানে। জেনন হেক্সাফ্লোরাইড দেখো, জেনন হেক্সাফ্লোরাইড, তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করে ফেলো, হাফ, জেনন 18 নম্বর গ্রুপ, তাহলে বাইরে থাকবে 8টা, 8 + 6 তাহলে 14/2 তাহলে 7, তাহলে হচ্ছে sp3d3। লোন পেয়ার বের করে ফেলো, এক্স এর মান হচ্ছে 7, 7 - 6 তাহলে 1, লোন পেয়ার হচ্ছে একটা, লোন পেয়ার হচ্ছে একটা, তাহলে এখানে ফোর্স কি থাকবে, ফোর্স থাকবে লোন পেয়ার বন্ড পেয়ার, আর এটা থাকবে হচ্ছে বন্ড পেয়ার। এটার জিওমেট্রি হবে পঞ্চভুজাকার, পেন্টাগোনাল, পঞ্চভুজ আকার দ্বিপিরামিডীয়। পরীক্ষায় কিন্তু ভাইয়া জিওমেট্রি আসে না, পরীক্ষায় আসে আকৃতি, পরীক্ষায় আসে মনে রাখবা সবসময় শেপ আসে, পরীক্ষায় সবসময় কি আসে, শেপ, পরীক্ষায় সবসময় শেপ আসে। আমরা পরীক্ষায় কিন্তু লিখি শেপ, শেপ হচ্ছে বিকৃত অষ্টস্থলক, শেপ কি বিকৃত অষ্টস্থলক, শেপ হচ্ছে বিকৃত অষ্টস্থলক। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো এইখানে এই জিনিসটাই সামারি করা বলা আছে, দেখো জেনন ডাইফ্লোরাইড,
জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড। আশা করি মোটামুটি আমরা এগুলা বুঝতে পারছি। সো এগুলো হচ্ছে আমরা যখন ওই যে পরের লেকচারে যখন পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার বের করবো, তখন এইগুলো তোমাদের সাথে ক্লিয়ার করবো। ড্রাগস রুল আমরা অলরেডি পড়ে ফেলছি। সো এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। দেখো, নিম্নলিখিত যৌগগুলোকে বন্ধন কোণের নিম্নতর ক্রমানুসারে সাজাও। দেখো তাহলে মিথেন, অ্যামোনিয়া, বেরিলিয়াম ক্লোরাইড, এই তো জানা জানা যৌগ আসছে। H2O, মিথেন হচ্ছে 109.5 ডিগ্রি জানি, অ্যামোনিয়া 107 ডিগ্রি, বেরিলিয়াম ক্লোরাইড 180 ডিগ্রি, এটা হচ্ছে 104.5 ডিগ্রি। সো আমরা সবগুলা ভ্যালু জানি, সবগুলা ভ্যালু জানি। তাহলে সবচেয়ে বেশি কী হবে? বেরিলিয়াম ক্লোরাইড, তারপর 180 পরে হচ্ছে মিথেন CH4, তারপর আসবে অ্যামোনিয়া, তারপর আসবে পানি। শেষ, এই যে শেষ, এটা ডান। এরপর দেখো কিছু বোর্ড কোয়েশ্চেন আছে, একটু দেখো, তোমাদেরকে একটু বলি। QH4 যৌগের জ্যামিতিক আকৃতি সংকরের মাধ্যমে ব্যাখ্যা করো। সো দেখো আমি তোমাদের একটু বলাই QH4, তাহলে এটা বেসিক্যালি হচ্ছে কার্বন, কার্বন যেহেতু QH4 তার মানে এটা হচ্ছে CH4, যেহেতু এটা CH4 এর জ্যামিতিক আকৃতি সংকরণের মাধ্যমে ব্যাখ্যা, এটা অলরেডি আমরা পড়াইছি। মনে করে দেখো, এটা অলরেডি ডান, এটা আমরা অলরেডি পড়াইছি, অলরেডি ডান। তারপর কি বলছে? MOD NH2, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন, এটাকে, এটা হচ্ছে ফসফরাস। আচ্ছা, এবার দেখো এদের মৌলের হাইড্রাইডের বন্ধন কোণের ভিন্নতা তুমি একটু খেয়াল করো, তুমি নিজেই একটু খেয়াল করো, তুমি কিন্তু বলতে পারবা। NH3 PH3, একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, আমরা যে রুলসটা অ্যাপ্লাই করছিলাম সেই রুলসটা যদি অ্যাপ্লাই করো তাইলেই হয়ে যাবে। দেখো আমরা অ্যাপ্লাই করি, তুমি বুঝবা। আচ্ছা, সো তুমি দেখো ফার্স্টে আমি x এর মান বের করি, এটা 4, তার মানে এটা হচ্ছে সংকরণ হচ্ছে কি sp3, এখানেও 4, এটা সংকরণে কি আসবে sp3। তুমি যদি লোন পেয়ার বের করো, এখানে লোন পেয়ার একটা, এখানেও লোন পেয়ার একটা, ঠিক আছে? সো লোন পেয়ার বের করে ফেলছো, তার মানে এখানে কি দেখতেছো? সংকরায়ন সেম, লোন পেয়ারও সেম। তাহলে এখন তোমার কি দেখতে হবে? সংকরায়ন সেম, লোন পেয়ার সেম। এবং একটা মজার কাহিনী দেখো, তুমি সংকরায়ন সেম পাইছো, লোন পেয়ারও সেম পাইছো, এবং আরেকটা কাহিনী হচ্ছে সারাউন্ডিং অ্যাটমও সেম। তুমি একটু খেয়াল করো, সংকরায়ন সেম, এক্স সেম, লোন পেয়ার সেম, সারাউন্ডিং অ্যাটম এগুলো সব সেম, সব কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে এখন তুমি কি দেখবা? অবশ্যই সেন্ট্রাল অ্যাটম, অবশ্যই সেন্ট্রাল অ্যাটম দেখবা। এখন সেন্ট্রাল অ্যাটমের তুমি দুইটা জিনিস দিয়ে এক্সপ্লেন করতে পারো, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে সাইজ, আরেকটা কি দেখতে পারো? আরেকটা কি দেখতে পারো? ইলেকট্রোনেগেটিভিটি। সো তুমি যেটা দিয়ে দেখো, তুমি দেখো দুইটা দিকে একই জিনিস আসবে। তুমি দেখো সাইজের সাথে সেন্ট্রাল অ্যাটমের সাইজের সাথে কীরকম সম্পর্ক ছিল একটু দেখো, আমি চলেও দেখে আসি। দেখো, এই যে দেখো, যখন সেন্ট্রাল অ্যাটম নিচ্ছ, সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল কমবে, একটা পয়েন্ট। আর কি বলছিলাম? ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে সমানুপাতিক, আর সাইজের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। চলো এবার করে আসি, চলো এবার করে আসি, চলো এবার করে আসি, চলো এবার এটা করে আসি, চলো এবার করে আসি। তাহলে এবার তুমি যে সাইজ দিয়ে বলো, এখানে কি বলছিলাম? সেন্ট্রাল অ্যাটমের সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমে যাবে। এটা একটা পয়েন্ট, অবশ্যই কমে গেছে, হাইড্রাইডদের ভিন্নতা চলে আসছে। আরেকটা কি? সেন্ট্রাল অ্যাটম ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? নাইট্রোজেনের বেশি। কার থেকে? ফসফরাসের থেকে। এখন আমরা এখানে নিয়মটা কি বলছিলাম? ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে বন্ড অ্যাঙ্গেল কি হবে? তত বেশি হবে। ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে বন্ড অ্যাঙ্গেল কি হবে? তত বেশি হবে। তাহলে এই দুটার মধ্যে কোনটার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, তুমি কিন্তু খুব সহজেই বলে ফেলতে পারবা, আশা করি তোমরা বুঝছো আমি এখানে কি বুঝাইতে চাইছি। সো তুমি এখানে সেন্ট্রাল অ্যাটমের সাইজ বা ইলেকট্রোনেগেটিভিটি যাই দিয়ে চিন্তা করো না কেন, এটার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তার থেকেও বড় কথা, এই PH3 কিন্তু ড্রাগস রুল ফলো করে, ড্রাগস রুল ফলো করে, মানে কোনো সংকরায়ন এখানে হয় না। আচ্ছা, দেখো পরেরটাতে কি বলা হয়েছে। এখানে বেসিক্যালি স্ফুটনাঙ্কের যে প্রশ্নটা, এটা হচ্ছে এই কন্টেন্টের সাথে না, আসলে পরের প্রশ্নটাই শুধু আমরা সলভ করবো। এটা আমরা পরে সলভ করবো। এটা আপাতত দেখি কি বলা হয়েছে। উদ্দীপকে এক্স ও ওয়াই এর সংকরণের ভিন্নতা বিদ্যমান। এক্স ও ওয়াই এর সংকরণের ভিন্নতা। তাহলে 13 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়, তাহলে এটা বেসিক্যালি বোরন। আর 15 নম্বর গ্রুপ
15 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ে, এটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এক্স ও ওয়াই এর সংকরের ভিন্নতা বিদ্যমান। হ্যাঁ, অবশ্যই 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 বিদ্যমান, অবশ্যই বিদ্যমান। ও আচ্ছা, এক্স ও ওয়াই আরও বলা ছিল, একই বলা আছে 1 নম্বর পর্যায়ের প্রথম, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন। তাহলে এই দেখো ওয়াই এ, তাহলে ওয়াই ওয়াই, তাহলে এটা বেসিক্যালি হচ্ছে, আর বি কে, বি বি হচ্ছে বেসিক্যালি ক্লোরিন, বি হচ্ছে বেসিক্যালি ক্লোরিন। তাহলে এখানে বলা আছে হচ্ছে এক্স, এক্স হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, এক্স হচ্ছে বি, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড। আর এইখানে কি, এখানে কি, এখানে হচ্ছে ওয়াই হচ্ছে ভাইয়া দেখো নাইট্রোজেন, আর এ হচ্ছে হাইড্রোজেন, তাহলে এখানে কি হবে NH3। অবশ্যই সংকরের ভিন্নতা বিদ্যমান থাকবে, অবশ্যই সংকরের ভিন্নতা বিদ্যমান থাকবে। তুমি এটা খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো ভাইয়া, এটার সংকরণ হচ্ছে sp3 আর এটার সংকরণ হচ্ছে sp2, sp2। এখানে বন্ধন কোণের মান 107 ডিগ্রি, এখানে বন্ধন কোণের মান 120 ডিগ্রি, কারণ কোনো কি নাই, লোন পেয়ার নাই, কোনো লোন পেয়ার নাই। এখানে 107 ডিগ্রি, কারণ কি, কারণ একটা লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকলে বন্ধন কোণ কি হয়ে যায়, কমে যায়। এই তো মোটামুটি হয়ে গেছে। সো আরেকটা জিনিস হচ্ছে অ্যামোনিয়াতে তোমার কি কি ফোর্স থাকে সেটাও তুমি বলতে পারবা, ভেসপার 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 বলতে পারবা। এখানে কি কি ফোর্স থাকে ভাইয়া, এখানে ফোর্স থাকে লোন পেয়ার, বন্ড পেয়ার, আর কি ফোর্স থাকে, প্লাস বন্ড পেয়ার, বন্ড পেয়ার, এইটা ফোর্সটা থাকে। আর তুমি যদি দেখো বোরন ট্রাইক্লোরাইড কোনো লোন পেয়ার নাই, তাহলে এখানে ফোর্স কি থাকবে, ফোর্স কি থাকবে, শুধুমাত্র বন্ড পেয়ার, আর কি থাকবে, শুধুমাত্র বন্ড পেয়ার। এই যে ভাইয়া ফোর্স চলে আসছে, আশা করি বুঝছি কেন এখানে সংকরের ভিন্নতা বিদ্যমান, এটা তুমি ফর্মুলা আকারে বুঝে গেছো। দেখো এবার কি বলা হয়েছে, আচ্ছা এই যে এইখানের এই প্রশ্নটা ভাইয়া, এটা হচ্ছে আমরা যখন ওই যে গ্রুপ কেমিস্ট্রি পড়বো তখন ক্লিয়ার করব, এটা এইখানের পার্ট না, মানে বোর্ডের প্রশ্ন তো, যার জন্য পুরোটাই এখানে দেওয়া হয়েছে, বাট আমার আজকের এই কন্টেন্টের সাথে কানেক্টেড হচ্ছে এইটা। দেখো কি বলা হয়েছে, XY2 এর গঠন সংকরণের ধারণায় ব্যাখ্যা করো। এক্স, এক্স হচ্ছে কে, কার্বন, কার্বন কার্বন, ওয়াই কে, ওয়াই হচ্ছে অক্সিজেন, অক্সিজেন। XY2 এর গঠন সংকরণের ধারণায় ব্যাখ্যা করো। তাহলে XY2 বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এই যে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড চলে আসছে। এখন দেখো অক্সিজেনের সংকরণ কি হবে, আমরা এটা একদম শুরুতে পড়াইছিলাম sp2, এটা কি sp, এটা কি ভাইয়া sp2। এখন এটা ডায়াগ্রামটা আমি জাস্ট তোমাদের একটু এঁকে দিই, জাস্ট ডায়াগ্রামটা একটু এঁকে দিই। তাহলে sp, এই যে কার্বন sp, এগুলো কিন্তু আমরা জানি সবই। অক্সিজেন কি sp2, অক্সিজেন কি ভাই sp2, 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 এই যে হয়ে গেছে, এই যে ভাইয়া sp2, অক্সিজেনের লোন পেয়ার, অক্সিজেনের লোন পেয়ার। এগুলো কেমনে বের করছেন, স্টেরিক নাম্বারের কনসেপ্ট, স্টেরিক নাম্বার দিয়ে বের করা শিখাইছিলাম। sp2, sp2, এই যে 2 হয়ে গেছে, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার। এখন কি থাকবে, যেহেতু দুইটা পি বন্ধন আছে, দুইটা পাই বন্ড আছে, এই পাশে একটা পাই বন্ড, এই পাশে একটা পাই বন্ড, তাহলে এখানে কি থাকবে, একটা অসংকরিত পি অরবিটাল থাকবে। এটা একটু উঠায় দিই, এই দিকে দিই, এখানে লোন পেয়ার, আর এটা এখন ইয়েলো নিয়ে একটা অসংকরিত পি অরবিটাল। এখানে কার্বনের মধ্যেও কি থাকবে, একটা অসংকরিত পি অরবিটাল থাকবে। তারপর এখানে দুইটা টান, এখানে কি কয়টা টান, দুইটা টান, এই যে একটা পাই বন্ড হয়ে গেছে। আর এখানে আরও একটা পাই বন্ড আসবে এই অক্সিজেনের এইখানে, এটার উপরে উঠে গেল, তোমরা বুঝে নিও। এই একটা অসংকরিত পি অরবিটাল, এই আর একটা অসংকরিত পি অরবিটাল, ঠিক আছে। এই যে হ্যাঁ 1 2 3, ঠিক আছে। আর এখানে কি 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার, এই পাশে একটা পাই বন্ড, ওই পাশে আর একটা পাই বন্ড, আর মাঝে দুইটা সিগমা বন্ড। সংকরণের চিত্র কিন্তু পারতে হবে। ওকে, পরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে 1 নং যৌগের জ্যামিতিক গঠন সংকরণে CCl4, 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 CCl4 সেম অ্যাজ CH4, বাট এখানে একটু কাহিনী আছে। CH4 এ যখন আসে, CCl4 এ যখন যাবে, CCl4 এ যখন যাবে, CCl4 এ যখন যাবে, তখন যখন এখানে ওভারল্যাপটা হবে, এখানে কিন্তু ক্লোরিনের PZ অরবিটালটা আসবে। খেয়াল রাখতে হবে, ক্লোরিনের কোন অরবিটাল আসবে, PZ অরবিটাল আসবে। তোমরা কিন্তু এটা জানার কথা, ক্লোরিনের কোন অরবিটালটা আসবে, PZ অরবিটাল আসবে। ক্লোরিনের কোন অরবিটাল আসবে, ক্লোরিনের সবসময় বাইরের শক্তি স্তরের PZ অরবিটালটা আসে। ক্লোরিনের সবসময় বাইরের শক্তি স্তরের কোন অরবিটালটা আসে, PZ অরবিটালটা আসে। আশা করি বুঝছো এটা। 2 ও 3 নং যৌগের বন্ধন কোণের ভিন্নতা, অ্যামোনিয়া আর একটা পানি, আল্লাহ এটা তো ইজি। এনে লোন পেয়ার একটা, এনে লোন পেয়ার দুইটা, এই জিনিসগুলো আমরা পড়ছি, সো এটা অলরেডি ডান। লোন পেয়ারের কাহিনী আছে, ভেসপার কাহিনী বলবা, ভেসপার কাহিনী যেহেতু আছে, ভেসপারের কাহিনী মানে হচ্ছে সেখানে ফোর্স বেশি থাকা মানে বন্ধন কোণের মান কি হয়ে যাবে, কমে যাবে। এখানে বন্ধন কোণের মান কত হয়, 107 ডিগ্রি, এখানে বন্ধন কোণের মান কত হয়, 104.5 ডিগ্রি। আশা করি বুঝছি কেন হয় কি হয়, এগুলো সব আমরা জানি। ওকে,
তারপরে কি বলেছে, আচ্ছা এই যে দেখো আয়নীকরণ বিভব, এটা কিন্তু ওই যে বোর্ডের প্রশ্ন, তো এই জন্য একেবারে নেওয়া হয়েছে, বাট এটা কিন্তু আমরা যখন পর্যাবৃত্ত ধর্ম পড়বো তখন পড়বো। বাট আপাতত দেখো ওয়াই ও জেড এর হাইড্রাইড অণুর আকৃতি, ওয়াই 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 হচ্ছে 15 নম্বর গ্রুপ, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন, আর 16 নম্বর গ্রুপ, এটা হচ্ছে অক্সিজেন, তাহলে NH3 হাইড্রাইড হচ্ছে NH3, এটা হচ্ছে ওয়াই এর হাইড্রাইড, আর জেড এর হাইড্রাইড হচ্ছে পানি H2O। আল্লাহ, আগের প্রশ্ন সেম প্রশ্ন, কেন আকৃতি ভিন্ন হয়, আশা করি তোমরা পারো। এখানে লোন পেয়ার একটা, বিকর্ষণমূলক বল হচ্ছে 2টা, এখানে লোন পেয়ার 2টা, বিকর্ষণমূলক বল 3টা, এখানে বিকর্ষণমূলক বল বেশি, বন্ধন কোণ কমে যায়, তাই অণুর গঠন বিকৃত হয়ে যায়। এখানে লোন পেয়ার একটা, বিকর্ষণমূলক বল কম, অণুর বিকৃতিও কম। এটা যদি দেখি, আচ্ছা এই যে একইভাবে দেখো, এই যে এই প্রশ্নটা হচ্ছে আমাদের পরে পড়বো, এটা আমরা পরে পড়বো কারণ এই কন্টেন্টের সাথে না। এটা নিচের প্রশ্নটা দেখো, YK3 ও YL3 যৌগ দুটির সংকরণ, YK3 নাইট্রোজেন YK3 তাহলে ক্লোরিন এবং YL3 ক্লোরিন, সরি এটা ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন 2 নম্বর পর্যায়ে না, 2 নম্বর পর্যায়ে এটা হচ্ছে ফ্লোরিন, 2 নম্বর পর্যায়ে, আর হচ্ছে 3 নম্বর পর্যায়ে হচ্ছে ক্লোরিন। খেয়াল করো 3 নম্বর পর্যায়ে কিন্তু এটা, হ্যাঁ মাঝে এটা গ্যাপ আছে, হুদাই রাখছে। তাহলে NCl3 আর NF3, দেখো NCl3 আর হচ্ছে NF3, তোমরা এটা পারা উচিত। কার বন্ধন কোণ বেশি হবে? NCl3 N, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো তোমাদেরকে একটু টেবুলার ফরম্যাটে জিনিসটা শিখাই। দেখো x এর মান 4 সংকরায়ন, তার মানে সবারই sp3 গেল ভাইয়া। লোন পেয়ার এখানে একটা, এখানেও একটা, সেন্ট্রাল অ্যাটমে গেল, হ্যাঁ ভাইয়া গেল। এখানে দেখো সেন্ট্রাল অ্যাটম এখানে নাইট্রোজেন, এখানেও কে নাইট্রোজেন, ওকে গেল। সারাউন্ডিং অ্যাটম এখানে কে ক্লোরিন, এখানে কে ফ্লোরিন, এখানে ফ্লোরিন। এবার তুমি আমার বলো, সারাউন্ডিং অ্যাটম এর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে বন্ধন কোণ তত কি হবে? দেখো মনে করে দেখো, আমি শিখাইছিলাম সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে বন্ধন কোণ তত, এই যে শিখেছিলাম এইখানে দেখো, এখানে লিখছিলাম সারাউন্ডিং অ্যাটমের সাইজ যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে, আর শিখেছিলাম সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমে যাবে। দেখো সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমে যাবে। খেয়াল করে দেখো, সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমে যাবে। আরেকটা জিনিস শিখেছিলাম, যদি সারাউন্ডিং অ্যাটমে ফ্লোরিন থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেল মাস্ট কমবে। তাহলে সবার লাস্টে যদি চলে যাই আমরা, যেহেতু এখানে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই কার বেশি? ফ্লোরিনের বেশি। এখানে কার বেশি? ফ্লোরিনের বেশি। এখানে কার বেশি? তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অবশ্যই ভাই ফ্লোরিনের বেশি। ইংলিশে লিখ, তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ফ্লোরিনের বেশি। কার থেকে? ক্লোরিনের বেশি। ক্লোরিনের থেকেও। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3। তাহলে এখানে কার বেশি? ফ্লোরিনের বেশি। তাহলে বন্ড অ্যাঙ্গেল কার বেশি হবে? NCl3, এটার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে কার থেকে? NF3 এর থেকে। বুঝে গেছি আশা করি। দেখো, আচ্ছা উদ্দীপকের আর মৌলটি 6টি বন্ধন গঠন করতে পারে। আর হচ্ছে সালফার, তুমি এটা জানো, সালফার হেক্সাফ্লোরাইড সে গঠন করতে পারে। আমরা যখন বন্ধন পড়বো তখন ওটা দেখবো, বাট এটা একটু বলে রাখি। সালফার হচ্ছে 16, সালফার এক্সাইটেড করো, তুমি জানো নিয়ন, তারপর হচ্ছে 3s1, তুমি এক্সাইটেড করে দেখবা 3p-তে 2টা, 3p-তে 3টা, আর বাকি হচ্ছে 3d-তে 2টা। এই যে দেখো ভাইয়া 6টা বেজোর ইলেকট্রন আছে, তাহলে 6টা বন্ধন গঠন করতে পারবে। তারপর কি বলছে? PQ4 ও Q2R এর বন্ধন কোণ একই হবে কিনা। P হচ্ছে নাইট্রোজেন, P হচ্ছে 15 নম্বর গ্রুপ, PQ4 প্লাস, এটা হ্যাঁ PQ4 প্লাস, তার মানে এটা হচ্ছে অ্যামোনিয়াম। কেমনে বুঝলেন ভাই? Q হচ্ছে হাইড্রোজেন, তাহলে অ্যামোনিয়াম আয়ন, এবং হচ্ছে Q2R আর হচ্ছে অক্সিজেন, তার মানে এটা বেসিক্যালি হচ্ছে H2O। এখন এই দুটার বন্ধন কোণ কি সেম হবে? বন্ধন কোণ একই হবে কিনা? না, মোটেও না। এটার বন্ধন কোণ কত? 104.5 ডিগ্রি, কারণ এখানে লোন পেয়ার আছে 2টা, এটার বন্ধন কোণ 109.5 ডিগ্রি, কারণ এখানে লোন পেয়ার কয়টা? একটাও নাই। এটা কিন্তু আমরা জানি, লোন পেয়ার না থাকলে বন্ধন কোণের কোনো চেঞ্জ হয় না। এবার দেখো, এই যে আগের মতোই একই প্রশ্ন, এই প্রশ্নটা আমরা একটু পরে পড়বো, মানে পরের কোন একটা কন্টেন্টে। দেখো এখানে কি বলা হয়েছে? QA5 নাইট্রোজেন, QX হচ্ছে তোমার 3s2 3p3, তাহলে এটা হচ্ছে ফসফরাস। তারপর এ হচ্ছে 3s2 3p5, তাহলে হচ্ছে ক্লোরিন। তাহলে QA5 তাহলে হচ্ছে
PCl5 XF5 XF5 তাহলে হচ্ছে XF5 XF5 PCl5 Q এত Q তো নাইট্রোজেন তাহলে হচ্ছে NCl5 NCl5 আর PCl5 PCl5 কোনটা হয় PCl5 হয় PCl5 হয় NCl5 হয় না কারণ কি তুমি দেখো P কে তুমি যদি এক্সাইটেড করো তাহলে এখানে যেটা হয় নিয়ন নিয়ন 3s1 3s1 3p তে 3টা আর 3s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যায় 3d তে একটা ইলেকট্রন চলে গেল এই যে দেখো ভাইয়া এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন এটা হচ্ছে 3s এটা হচ্ছে 3p এটা হচ্ছে 3d আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আনপেয়ার্ড হচ্ছে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন 5টা তাই এখানে PCl5 হবে এবার দেখো নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে 7 এখানে হচ্ছে 1s2 2s2 2p 3 এটা 2p এটা হচ্ছে 2s এবার তোমরা আমারে বলো এইখান থেকে এটার কি 2d সম্ভব এটার কি 2d সম্ভব নাইট্রোজেনের 2d কি সম্ভব উত্তর হচ্ছে না 2d সম্ভব না 2d সম্ভব না এখন যেহেতু 2d সম্ভব না তাহলে 2s এর এই ইলেকট্রনটা 2d তে যাইতে পারবে না এখানে দেখো 3s এর ইলেকট্রন কিন্তু কই হয়েছিল 3d তে চলে গেছিল যার জন্যই তার 5টা ইলেকট্রন আনপেয়ার্ড হয়ে গেছিল বাট এখানে 2s থেকে 2d তে যাওয়া সম্ভব না কারণ 2d তো এক্সিস্টেন্সই নাই 2d অরবিটাল সম্ভব না তুমি পড়ছিলা তাহলে 2d যেহেতু অরবিটাল সম্ভব না তাহলে এখান থেকে ইলেকট্রন 2d তে যাওয়া সম্ভব না তাহলে স্বাভাবিকভাবেই NCl5 কি হবে না গঠিত হবে না এবার দেখো পরেরটা কি বলা হয়েছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে এই কন্টেন্টের না সংকরণের সাহায্যে H2b এর গঠন H2b বি হচ্ছে অক্সিজেন বি হচ্ছে অক্সিজেন তাহলে পানির গঠন H2O এটা অলরেডি ডান অলরেডি পানির গঠন আমরা পড়ছি এই যে এইভাবে অক্সিজেন 8 1s2 এই যে ভাই সংকরণ হয়েছে sp3 sp3 সংকরণ এই যে sp3 সংকরণ এটা 2s এটা 2p তাহলে sp3 সংকরণ অক্সিজেন এই স্ট্রাকচারগুলো আমরা অলরেডি দেখছি এখানে আমার লোন পেয়ার এখানে আমার লোন পেয়ার এই দুটো লোন পেয়ার কই থেকে আসছে এই যে এই দুটো লোন পেয়ার এখানে বসাইছি এই দুটো লোন পেয়ার এখানে বসাইছি বাকি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এটা স্ট্রাকচার লোন পেয়ার বন্ড অ্যাঙ্গেল কি হয় এগুলো সব আমরা জানি দ্যাটস ইট এই হচ্ছে আমাদের এই পার্টের লেকচারটা একটু বড় হয়ে গেছে বাট আমি আশা করব সবাই তোমরা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে নোট ডাউন করবা যদি মনে হয় কোথাও একটু বেশি স্পিড হয়ে গেছে তোমার জন্য তুমি ঠান্ডা মাথায় স্পিডটা কমায় দিয়ে দেখবা আর যদি মনে হয় স্পিড কম হয়ে গেছে স্পিড বাড়ায় দেখবা বাট চেষ্টা করবা পুরাটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা আসলে কোনো পার্ট বাদ না দিয়ে তারপর দেখবা একটু কঠিন মনে হলেও আস্তে আস্তে দেখবা আসলে অনেক কিছুর কোয়েশ্চেনের অ্যান্সার হয়তো পার্ট 1 আমি দিতে পারতেছি না তুমি যাই দেখবা পার্ট 4 আমি সেটার অ্যান্সার দিচ্ছি অনেক কিছু হয়তো আমি অ্যান্সার দিতে পারি না যেরকম একদম শুরুর লেকচারে যখন আমি সংকরণ পড়াইতেছিলাম তখন কিন্তু তোমার আমি অনেক কিছু বলতেছিলাম যে অ্যামোনিয়া 160 ডিগ্রি তখন কিন্তু তুমি বুঝতেছিল না বাট যখন আস্তে আস্তে আসতেছো তখন কিন্তু তুমি বুঝবা সামনে যখন আরও আগাবা তখন দেখবা আরও বুঝতে পারবা জিনিসগুলো সো ইটস এ রিকোয়েস্ট সবাই সব কিছু ভালো করে দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম